ইউ ইডিয়েট গার্ল, এগুলো কি করছো? ভাইয়া জাস্ট 2 মিনিট, তাহলেই ঠিক হয়ে যাবে। এই উপরে ওঠার সময় একটু প্রবলেম হয় আমার, পরে সব ঠিক হয়ে যাবে। হঠাৎ পাশে বসে থাকা একটা অপরিচিত ছেলে ধমকের স্বরের কথা শুনে কেঁপে উঠল মিম। ছেলেটা আরিয়ান। এই মুহূর্তে মিম ফ্লাইটে করে রাজশাহী থেকে ঢাকায় ফিরছে নিজের বাড়িতে। এই মুহূর্তে প্লেন উপরে ওঠার উদ্দেশ্যে চলতে শুরু করবে। এদিকে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ওর, সাথে বমি পাচ্ছে, তাই হাতে একটা লেবু নিয়ে গন্ধ শুকতেছিল আর বমির আসার পূর্বাভাস কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ওর এমন কাজে বিরক্ত মাখা মুখ নিয়ে পাশে থাকা ছেলেটি মানে আরিয়ান ওকে ইডিয়েট বলল। এই সব হয়েছে ওর বড় আপু মেঘলার জন্য। ট্রেনের টিকিট কাটতে বলেছিল, কিন্তু সে প্লেনের টিকিট কেটে দিয়েছে। এই মুহূর্তে ওর মেঘলা আপুকে হাজারটা গালি দিতে ইচ্ছে করছে। ওর ভাবনার মাঝেই আবারও পাশে বসে থাকা ছেলেটি বলল, এই মেয়ে, যেগুলোতে উঠতে পারো না সেগুলোতে উঠো কেন? মিমের ইচ্ছে তো করছে ছেলেটার মাথা ফাটিয়ে দিতে, কিন্তু ছেলেটা এই মুহূর্তে যে পরিমাণ রেগে আছে, মনে তো হচ্ছে কিছু বলে এখানে শেষ করে দিবে ওকে, তাই চুপ করে আছে। লেবুর গন্ধ আরেকবার নিয়ে মিম বলল, ভাইয়া জাস্ট 2 মিনিট, তাহলেই ঠিক হয়ে যাবে। এই উপরে ওঠার সময় একটু প্রবলেম হয় আমার, পরে সব ঠিক হয়ে যাবে। একটা বিরক্ত মাখা মুখ নিয়ে কিছু বলতে কেউ বলল না আকাশ, কারণ এখন প্লেন উপরে উঠবে। কিছুক্ষণ পর স্বস্তির নিঃশ্বাস ফেল মিম, কারণ এখন প্লেন আকাশে মেঘের মাঝে ভাসছে, তাই এখনও কুল। এক প্রফুল্ল হাসি দিয়ে পাশে বসে থাকা আকাশকে বলল, আমি এখন পুরো ফিট ভাইয়া, আর কোনো চিন্তা নেই। এখন আপনি নিশ্চিন্তে বসতে পারেন। হয়তো ওর কথা ভালো লাগেনি আকাশের। কথাটা শুনে মুখ ঘুরিয়ে নিল, মনে মনে বলল, স্টুপিড লেডি। কথাটা শুনেও কিছু বলল না মিম। পাশের উইন্ডোটা দিয়ে নিচের দিকে তাকালো। সবকিছু ছোট লাগছে এখন। পৃথিবী সত্যি খুব সুন্দর, ভীষণ সুন্দর। এখন অপেক্ষা কখন বাসায় ফিরবে আর কখন সবার সাথে দেখা হবে। বিশেষ করে ওর বেস্ট ফ্রেন্ড আপু, ওরা থাকবে বলেছে এয়ারপোর্টে। ওর নাম হচ্ছে তানজিল মিম। এবার অনার্স ফার্স্ট ইয়ারে উঠেছে, মানে ভার্সিটিতে ভর্তি হবে। এইসব ভেবে অপেক্ষার প্রহর গুনতে লাগলো মিম। এদিকে মিমকে রিসিভ করার জন্য ব্যস্ত রাস্তায় গাড়ি পাওয়ার জন্য হাঁটছে মেঘলা আপু আর ঋতু। তাদের উদ্দেশ্য হলো এয়ারপোর্টে যাওয়া, তাই গাড়ি পাওয়ার উদ্দেশ্যে হাঁটছে তারা। এমন সময় বিপরীত দিক থেকে ফোন টিপতে টিপতে সামনে এগোচ্ছিল আরুষ। হঠাৎ কিছুর সাথে ধাক্কা লেগে ছেলেটির হাত থেকে তার ফোনটা পড়ে যায়, আর ধাক্কাটা লেগেছে ঋতুর সাথে। এদিকে ঋতু মেঘলা আপুর সাথে কথা বলে ব্যস্ত থাকাতে সামনের ব্যক্তিকে খেয়াল না করেই ধাক্কা লেগে পড়ে যায় নিচে। ঋতু মাথা আগুনের বেগে জ্বলতে লাগলো। সাথে সাথেই নিচ থেকে উঠে ঝড়ের গতিতে বলল, এই যে মিস্টার ফাটা ডিসপ্লে, চোখ কোথায় থাকে আপনার? প্যান্টের পকেটে নিয়ে ঘুরেন নাকি? হোয়াট? ফাটা ডিসপ্লে মানে কি? ওহো, ফাটা ডিসপ্লে বুঝি না। কোন গ্রহ থেকে আসছেন শুনি? মঙ্গল গ্রহ থেকে? আপনি কিন্তু একটু বাড়াবাড়ি করছেন মিস। ও, আমি বাড়াবাড়ি করছি নাকি? ইউ চোখ দুটোকে প্যান্টের পকেটে নিয়ে হাঁটতেছিলেন? ইউ ফাটা ডিসপ্লে। আমি ফাটা ডিসপ্লে হলে ইউকে পচা পান্তাবাত। ঋতু চেঁচিয়ে বলল। কি? আরুষ একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কেন কানে শুনতে পাননি মিস? পচা পান্তাবাত। আপনাকে তো আমি একে তো রাস্তার মাঝখানে ধাক্কা মেরে ফেলে দিলেন, তার ওপর আবার বড় বড় কথা। দাঁড়ান, আপনাকে তো আমি। ঋতু কিছু বলতে যাবে, তার আগে মেঘলা আপু ডাক দিয়ে বলল, ঋতু তাড়াতাড়ি আয়, গাড়ি পেয়ে গেছি। এতক্ষণ কি হলো তা কিছুই শোনেনি মেঘলা আপু, কারণ উনি এদিকে ঋতুকে দাঁড় করিয়ে রেখে ওদিকে গেছিলেন। সে যাই হোক, ঋতু আরুষকে বলল, ইউ ভাঙা ডিসপ্লে, গাড়িটা না পেলে? এতটুকু বলে ঋতু চলে গেল। গাড়িতে গিয়ে বসে পড়ল মেঘলা আপু আর ঋতু। তারপর গাড়ি চলল তার আপন গতিতে, আর এদিকে আরুষ হাবলার মতো তাকিয়ে রইল ঋতুর দিকে। ঠিক এতক্ষণ কি হলো সব যেন তার মাথার উপর দিয়ে গেল। এমন সময় ফোন বাজলো আরুষের। ফোনের উপরে আরিয়ানের নাম দেখে মনে পড়ল তার। এখন সে ঠিক কোথায় যেতে নিয়েছিল। ফোন তুলে বলল সে, দোস্ত এই তো গাড়িতে, আমি আধা ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি। তাড়াতাড়ি আয়। হঠাৎ আরিয়ান ধমকেশ্বরী বলল, ইউ ডাফার মেয়ে,
এটা কি করলে? এদিকে আরুষ আরিয়ানের কথা শুনে বলল, কি হয়েছে দোস্ত? আর বলিস, পাশে একটা ইডিয়েট বসেছে। কি? আর কিছু বলতে পারল না আরুষ, তাকে ফোন কেটে দিল আরিয়ান। আরুষও আর কিছু না ভেবে গাড়ি পেয়ে তাতে উঠে বসে পড়ল। উদ্দেশ্য এয়ারপোর্টে যাওয়া। সরি ভাইয়া, আসলে আমি বুঝতে পারি নাই পানিটা আপনার গায়ে পড়বে। কিছুক্ষণ আগে পানি খাওয়ার জন্য ব্যাগ থেকে বোতল বের করে বোতলে মুখ আটকাতে ভুলে গেছিল মিম। হাতে পানির বোতল নিয়ে নিচে জানালা দিয়ে নিচে তাকাতে গিয়ে এদিকে বোতলটাকে উঁচু করার ফলে সব পানি গিয়ে পড়ল পাশে বসে থাকা ছেলেটির গায়ে। এদিকে অগ্নি চক্ষু নিয়ে তাকিয়ে আছে ওর দিকে ছেলেটি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে ওর। অবশ্যই একটু আগে ডাফার বলেছে, না জানি এখন আরো কি কি বলে। ওকে অবাক করে দিয়ে কিছু না বলেই উঠে গেল সিট থেকে। যাক বাবা, বেঁচে গেছে। এর ভেতর মাইকে অ্যানাউন্সমেন্ট করা হলো ওরা আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা ল্যান্ড করতে চলেছে। সব শুনে খুশি লাগলেও আবার ভয় এসে গ্রাস করলো, এখন যদি বমি করে ফেলে অন্য। এই ভেবে মাথায় হাত দিল মিম। এমন সময় আবার পাশে এসে বসলেন সেই ছেলেটি। তাকে দেখে ভয়ে আরো শরীর কাঁপছে ওর। এখন আবার কিছু করে ফেললে এবার ছাড়বে না মনে হয়। হঠাৎই প্লেন নিচু হতে শুরু করলো। ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে মিম। সাথে সাথে পাশে থাকা ছেলেটির হাত চেপে ধরল মিম। এদিকে এয়ারপোর্টে আবার আরুষ আর ঋতু একসাথে দরজা দিয়ে ঢুকতে গিয়ে ধাক্কা খেলো। আরুষ সরি বলতে গিয়ে আবার বলল না। এদিকে ঋতু আবার চেঁচিয়ে উঠে পড়ল, ইউ ফাটা ডিসপ্লে আবার? আসলে আজকে একই ফ্ল্যাটে আরিয়ান আর মিম আসছে। মিম মেঘলা দুই বোন। মিমকে রিসিভ করতে আসছে ওর বেস্টু ঋতু আর বোন মেঘলা। আর আরিয়ানের বন্ধু আরুষ আরিয়ানকে রিসিভ করতে আসছে। আরিয়ানরা আবার দুই ভাই, আরিয়ান আর আকাশ। এদিকে 5 বছর পর আমেরিকা থেকে দেশে ফিরেছে আকাশ, যে কিনা মিমের বড় বোন মেঘলাকে ভালোবাসে। ফ্লাইটে বসে প্রফুল্লের সাথে হাসি দিচ্ছে সে। বহুত দিন পর আবার তার বাবা মা, ছোট ভাই সহ আরো প্রিয় মানুষদের সাথে দেখা হবে তার। পড়াশোনা করতেই দেশে বাইরে গিয়েছিল আকাশ। এখন বাবার বিজনেস সামলাবে সে। নিজের হাতে সব গুছিয়ে নেবে এমন পন্থা তার। এই মুহূর্তেই আকাশ তার মোবাইলের ওয়ালপেপারে থাকা একটা মেয়ের ছবি দেখতে ব্যস্ত, কারণ এই মেয়েটাকেই জীবনসঙ্গী করতে চায় আকাশ। সেই কলেজ লাইফ থেকে ভালোবাসে আকাশ মেঘলাকে। এখনো বলা হয়ে ওঠেনি তার, তবে এখনো তারা খুব ভালো বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড তারা। বাসায় ফিরেই দেখা করবে আকাশ মেঘলার সাথে, এমনই একটা বাসনা নিয়ে ছবির সাথে কথা বলতে লাগলো আকাশ। উইন্ডো সিটে বসে মেঘলার ছবিটাকে বুকে জড়িয়ে ধরে এসব ভাবনা নিয়ে চলো সে নিজের দেশে। ইউ চিপ গার্ল, ছাড়ো আমায়, চেঁচিয়ে কথাগুলো বলল আরিয়ান। অবশ্যই বলবে, এমনটা তো স্বাভাবিক। কোনো অপরিচিত মেয়ে যদি তার হাত চেপে ধরে থাকে তাহলে অবশ্যই চেঁচাবে, তাই বলে চিপ গার্ল? মুহূর্তেই মেজাজ তুড়কে গেল মিমের। এখন প্লেন ল্যান্ড করে ফেলেছে, তাই এতক্ষণ যে ভয়ের জন্য চুপ করে ছিলাম এখন আর তা নেই। তাই চেঁচিয়ে বলল, ইউ মিস্টার ভাঙা টেপ রেকর্ডার, কতক্ষণ যাবত খালি কানের সামনে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছেন। প্রথমে ইডিয়ট বলেছেন, তারপর ডাফার বলেছেন, আর এখন চিপ গার্ল। মানছি আমার একটু সমস্যার জন্য আপনাকে একটু অসুবিধায় ফেলেছি, তার মানে এই নয় যে বারবার কথা শোনাবেন। কতক্ষণ যাবত ভাঙা টেপ রেকর্ডারের মতো প্যাক 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 করেই যাচ্ছেন। হোয়াট? ভাঙা টেপ রেকর্ডার মানে কি? ওরে বাবা, এত বড় ছেলে নাকি ভাঙা টেপ রেকর্ডার মানে বোঝে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটাই আপনার নাম, ভাঙা টেপ রেকর্ডার। কি? আমি ভাঙা টেপ রেকর্ডার? এতক্ষণ তো এত ঝাঁজ ছিল না, এখন এত ঝাঁজ আসলো কোথা থেকে? মিস ঝাঁজবতী লবঙ্গ। হোয়াট? ঝাঁজবতী লবঙ্গ? আপনি একটা... এমন সময় ফোনটা বাজলো মিমের। উপরে মেঘলা আপুর নাম দেখে তাড়াতাড়ি করে তুলে পড়ল। আসছি। এতটুকু বলে ফোনটা কাটলো মিম, আর এদিকে তাকিয়ে বলল, মিস্টার ভাঙা টেপ রেকর্ডার, এখন যাচ্ছি আপনার সাথে, পরে দেখা হলে এর শোধ তুলবো আমি। বলে একটা ভেংচি কাটলো মিম, তারপর চলে আসলো। আর এদিকে আরিয়ান মেয়েটির এমন কাণ্ডে চোখ মুখ গরম হয়ে আসছে, কিন্তু নিজের রাগটাকে এখানে দমিয়ে রেখে নিজের ব্যাগপত্র নিয়ে চললো সেও। মনে মনে হাজারটা গালিতেও দিচ্ছে মেয়েটাকে, আর মনে মনে বলছে সে পরের বার দেখা হলে ভাঙা টেপ রেকর্ডার বলার জন্য কি শাস্তি দেয়
মিস ধাজপতি লবঙ্গ দেখে নিও, এই ভেবে হাঁটতে শুরু করলো আরিয়ান। ইউ ফাটা ডিসপ্লে, আবার ধাক্কা মারলেন আমাকে। এক প্রকার চেঁচিয়ে কথাগুলো বলল ঋতু। আপনার জন্য আপু আগে চলে গেল আর আমি বাইরে রয়ে গেলাম। আরুষ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, যা করেছি বেশ করেছি, ইউ পচা পান্থাবাদ। একে তো দোষ করেছেন, তার ওপর আবার বড় বড় কথা। একেই তো বলে চোরের মায়ের বড় গলা। হোয়াট ডু ইউ মিন বাই চোরের মায়ের বড় গলা? কচু, আমাকে যেতে দিন, আমার বেস্টু অনেক দিন পর আসছে, তাড়াতাড়ি যেতে হবে। আমাকেও যেতে হবে, আমারও দোস্ত আসবে। তো আপনাকে কে বারণ করেছে? আমি আগে এসেছি, সো আগে যাব। কোন ডিকশনারিতে লেখা আছে যে আগে আসবে তাকে আগে যেতে হবে? আমার ডিকশনারিতে লেখা আছে। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। আশেপাশের সবাই প্রথমে একটু অবাক হলেও পরে যে যার কাছে ব্যস্ত হয়ে পড়ল, আর এরা বকবক করতে করতে। এদিকে প্লেন থেকে বেরিয়ে এসেই কিছুটা দূরে আপুকে দেখে দৌড়ে এসে আপুকে জড়িয়ে ধরল মিম। জড়িয়ে ধরেই বলল, কেমন আছো আপু? ভালো, তুই? খুব ভালো, কিন্তু তুমি একা কেন? আমার ময়দা সুন্দরীরও তো আসার কথা ছিল। মিমের কথাই আপুরও মনে হয় ঋতুর কথা মনে পড়ে গেল, তাই বলল, আরে এসেছো তো একসাথেই তো। ভিতরে ঢুকলাম, তবে কি ও ভিতরে ঢুকেনি? চল তো বাইরে গিয়ে দেখি। ওকে চল আপু। এই বলে দুই বোন মিলে চলল বাহিরে। ইউ ফাটা ডিসপ্লে, আমি আগে যাব মানে আমি যাব। এক প্রকার চেঁচিয়ে বলল ঋতু। এদিকে আরুষও নাচর বান্দা, সেও বলছে, আমিও আগে যাব। টোটাল কথা হলো কেউ কাউকে আগে যেতে দিবে না। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতেই মিম আর মেঘলা দেখলো ঋতু একটা ছেলের সাথে তুমুল বেগে ঝগড়া করছে, মানে আরুষের সাথে। মিমের সাথে আপু হয়তো অবাক হয়ে গেল, ঋতুর কাছে গিয়ে বলল, ওই তুই এগুলো কি করছিস? মিমের কথা শুনে অবাকের সাথে তাকালো ঋতু মিমের দিকে, তারপর তাকিয়ে থেকেই বলল, আর বলিস না, এই ফাটা ডিসপ্লেটা আমাকে আগে ঢুকতেই দিল না। আমি ভেতরে ঢুকতে ঢুকতে তুই চলে এলি। কি নাম রে বাবা, ফাটা ডিসপ্লে। ওকে দেখে আরো রেগে গেল ঋতু, তাই আবার ছেলেটিকে বলল, ইউ ফাটা ডিসপ্লে, আপনার জন্য আমি ভেতরে ঢুকতে পারলাম না, আপনাকে তো আমি পরে দেখে নেব। এই বলে মিমের হাত ধরে চলল ঋতু। ওদিকে আসতে দেখে আপু আসলো পিছু পিছু। ওদের আসতে দেখে আপু আসলো পিছু পিছু। চেঁচিয়ে বলল আরুষ। ঋতু আরুষের কথা শুনে পিছনে তাকিয়ে একটা ভেঙচি কেটে আবারও চলে আসলো। তারপর তিনজন মিলে গাড়িতে বসে পড়ল। উদ্দেশ্য বাড়িতে ফিরতে হবে তো নাকি। এদিকে আরুষ ওদের যেতে দেখে মুহূর্তে মনে পড়ে গেল আরিয়ানও তো তাহলে বাইরে চলে এসেছে। অন্য তাড়াতাড়ি চল আরুষ। এই বলে এক প্রকার দৌড়ে ভিতরে ঢুকলো আরুষ। আশেপাশে চোখ বুলাতে লাগলো সে। আরিয়ানকে দেখার অপেক্ষায় একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে দাঁড়িয়ে আছে আরিয়ান, কারণ সেও এখনো আরুষকে কোথাও দেখতে পাচ্ছে না। একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে ফোনটা হাতে তুলে নিয়ে কল করে ফোনটা কানে ধরলো আরিয়ান। আরিয়ান কল করার আগেই পিছন থেকে আরুষ বলে উঠল, আরে দোস্ত কেমন আছিস তুই? এই বলে জড়িয়ে ধরলো আরুষ আরিয়ানকে। ছাড় শয়তান, কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, তোর হিসাব আছে? সরি দোস্ত, আসলে একটা মেয়ের সাথে ঝগড়া লেগে গিয়েছিল। আরুষের কথা শুনে আরিয়ান অবাক হয়ে পড়ল। কি সিরিয়াসলি? তোর সাথেও মেয়েদের ঝগড়া হয়? তাহলে বলছে কি, চল গাড়িতে বসে বলছি সব তোকে। এই বলে আরিয়ানের ব্যাগটা কাঁধে নিয়ে চলল আরুষ। তারপর এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়ি করে চলল তারা তাদের গন্তব্যে। আর আরুষ বসে আরিয়ানকে সব বলতে লাগলো। এতক্ষণ যাবৎ তার আর ঋতুর সাথে যা যা ঘটনা ঘটেছে সব শুনে হাসতে লাগলো আরিয়ান। হাসি থামিয়ে বলল আরিয়ান, যাই বরস, নামটা কিন্তু জোস, ফাটা ডিসপ্লে। এতটুকু বলে আবারও হাসলো আরিয়ান। আর আরুষও সেও হাসলো আরিয়ানের সাথে। সিরিয়াসলি ঋতু নামটা কিন্তু সেই দিয়েছে ছেলেটা তোকে, পচা পান্তা ভাত বলে হেসে উঠল মিম। এতক্ষণ মিম আর আপু ঋতু আর ওই ছেলেটার সাথে হয়ে যাওয়া ঘটনা শুনে হাসছিল সবাই। হাসতে হাসতে এক প্রকার গাড়ি থেকে পড়ে যাওয়ার উপক্রম। সত্যি ভাবা যায় একবার না দুবার ঝগড়া হয়েছে তাদের। হঠাৎ ড্রাইভার কাকু বলল, আমরা চলে এসেছি। তারপর তাকে টাকা দিয়ে ওরা চলল বাসার ভিতরে। কলিং বেল বাজতেই আম্মাজান এসে দরজা খুলে দিলেন। তারপর আম্মুকে জড়িয়ে ধরল মিম।
তারপর এটা ওটা করে চলে গেল আজকে 3টা। পরের দিন সকালে ইউ ডাফার মেয়ে চোখ কোথায় থাকে? এখনই তো গাড়ির নিচে পড়ে উপরে চলে যেতে। কি হতে পারতো ভাবতে পারছো? ছেলেটির কথা শুনে তার মুখের দিকে তাকাতেই 440 ভোল্টের ঝটকা খেল মিম। অন্য এদিকে ভাঙ্গা টেপ রেকর্ডার। আসলে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়েছিল মিম রাস্তায়। উদ্দেশ্য ছিল ঋতু আসার অপেক্ষায়, কিন্তু হঠাৎ ওর ফোন আসায় ও বলল ও একটু পর আসবে, তাই মিমকে একাই যেতে বলল। আর ওর সাথে কথা বলতে বলতে কখন যে গাড়ির সামনে এসে পড়েছে বুঝতেই পারেনি। আর্নিয়ার কথায় জবাব না দেওয়াতে একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে বলল সে, ওই ইউ ঝাঁঝপতি লপঙ্ক, কথা বলছো না কেন? মুহূর্তেই মেজাজ বিকে গেল মিমের। একই ফোনটা হাত থেকে পড়ে ভেঙে গেছে, তার উপর আবার এই ভাঙ্গা টেপ রেকর্ডার প্যাক প্যাক করছে। মেজাজ বিগড়ে যাওয়াতে চেঁচিয়ে বলল, ওই যে মিস্টার ভাঙা টেপ রেকর্ডার, ইচ্ছে করে করেছি নাকি ভুল করে হয়ে গেছে? ভুল করে এখন যদি কিছু হয়ে যেত তাহলে কি হতে পারতো? চোখ থাকতেও কানা কোথাকার। হোয়াট? আপনি আমাকে কানা বলেছেন? নিজে কি তবে আপনি একটা তাইলে হনুমান। এই নিয়ে পুরো রাস্তার মাঝখানে ঝগড়ায় লেগে গেল ওদের। হঠাৎ আরিয়ানের ফোনটা বেজে উঠল। ফোন তোলার সাথে সাথে ও পাশ থেকে বলল, কই তুই এসে পড়েছিস? আসছি দাঁড়া। আসলে রাস্তায় একটা কানার সাথে দেখা হয়েছে তো, তাই একটু দেরি হচ্ছে। তুই চিন্তা করিস না, 2 মিনিটের মধ্যে আসছি আমি। এই বলে ফোনটা কেটে চলে গেল আরিয়ান। আর মিম বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে চলো ভার্সিটির উদ্দেশ্যে। কালকে ওর আপু বলেছিল এই ভার্সিটিতে ওর অ্যাডমিশন করেছে। ও আর ঋতু একই সাথে আসার কথা ছিল, কিন্তু ওই ময়দা সুন্দরী নাকি আবার দেরি হবে, তাই একা যাচ্ছে। ভালো লাগে না। ভার্সিটিতে ঢুকতেই বুক ধকধক করতে শুরু করলো মিমের, কারণ এই মুহূর্তে কেউ নেই ওর সাথে। আস্তে আস্তে করে ভিতরে ঢুকলো। এমন সময় কিছু ছেলে ডাকলো ওকে। সাথে সাথে ভয়ে পুরো কলিজে কেঁপে উঠলো ওর। কিছুক্ষণ আগেও যে কারোর সাথে ঝগড়া করে আসছে দেখে বোঝার উপায় নেই। ছেলেগুলোর ডাক শুনে মিম তাদের সামনে গেল। হঠাৎই ছেলেগুলো ওকে বলল, নাম কি নতুন? মিম? জি ভাইয়া, তানজিল মিম। তা কোন ডিপার্টমেন্টে তুমি? মার্কেটিং বিভাগে ভাইয়া। পাশ থেকে আরেকজন বলে উঠল, লে হালুয়া, এই মেয়ে দেখি সব কথাই ভাইয়া ভাইয়া করে। দেখেছি তো। শোনো, তোমার একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে ভাইয়া? এখনই একটা ছেলে বাইক নিয়ে আসবে, ওই ছেলেটাকে তোমাকে প্রপোজ করতে হবে, তা আবার ভাইয়া বলে। কি? কখনো নয়, আমি পারবো না। এমন সময় তাদের মধ্যে থাকা 3 নম্বর ছেলেটি বলল। ছেলেটিকে ধমক দিয়ে প্রথম ছেলেটি আবার বলল, চুপ কর। তাহলে আপু তুমি রেডি তো? ছেলেটির কথা শুনে ভয়ে ঠোক গিল মিম। তারপর ছেলেগুলোর কথা মতো মাথা নিচু করে হাঁটতে শুরু করলো ও। এর ভিতরে ওই ছেলেটাও ভার্সিটিতে ঢুকে বাইক থামিয়ে ভিতরে ঢুকলো। তাকে না দেখেই মাথা নিচু করে বলে দিল, আই লাভ ইউ ভাইয়া। ওর কথা শুনে পুরো ভার্সিটির ছেলেমেয়েরা হেসে দিল। অবশ্য হাসবে না কেন? কোনো মেয়ে যদি কোনো ছেলেকে প্রপোজ করতে এসে ভাইয়া ডাকে তবে হাস্যকর নয় তো কি? কিন্তু ওর কি দোষ? ও কি ইচ্ছে করে এসেছে নাকি ছেলেটাকে প্রপোজ করতে? হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, কানে ধরো। ছেলেটার কথা শুনে পুরো কেঁপে উঠল মিম। আস্তে আস্তে উপরের দিকে তাকালো। সামনে ছেলেটির মুখ দেখে ভয়ে আরো চুপসে গেল। ও নো, আবার ভাঙা টেপ রেকর্ডার। সকাল সকাল কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলি আজকে? আজকের দিনটাই পুরো গেল রে। হায় আল্লাহ, প্রথম দিনেই কপাল খারাপ আমার। তুই একটা বোকা। মিম কাকে প্রপোজ করছিস? মুখটা তো একটু দেখা উচিত ছিল নাকি? সব হয়েছে ওই ছেলেগুলোর জন্য। আরিয়ান ধমক দিয়ে বলল, এই মেয়ে, কি বলেছি কথা কি কানে যাচ্ছে না? ছেলেটির কথাই পুরো শরীর কাঁপছে ওর। চোখ বন্ধ করে বলল, বিশ্বাস করুন ভাইয়া, আমার কোনো দোষ নেই। ওই ছেলেগুলো বলল যে আপনাকে এসে বলতে, না হলে ক্লাসে যেতে দিবে না, তাই আর কি। সরি ভাইয়া। এদিকে আরিয়ান ভাবছে রাস্তায় বসে বড় বড় কথা না, এখন যখন একটা সুযোগ পেয়েছি তাহলে এটার সুযোগ তো নিতেই হবে। মিস ঝাঁঝপতি লবঙ্গ, এই ভেবে আবারও ঝাঁঝালো কণ্ঠে চেঁচিয়ে উঠল আরিয়ান। আমি একবারে বেশি কথা বলি না, তাই যা বলছি তাড়াতাড়ি করো। এবার না পারে চোখ দিয়ে পানি পড়তে শুরু করবে। তারপরও নিজেকে অসম্ভব রকম শান্ত রাখার চেষ্টা করছে মিম। ও জানে শালাই ওকে রাস্তায় বসে ঝগড়া করার জন্য তার শোধ নিচ্ছে,
কি আর করার, তাই বাধ্য হয়ে ভরা ভার্সিটির সামনে কান ধরে দাঁড়িয়ে পড়ল। আর বাকি সবাই তার মজা নিচ্ছে। আজকের এসব কিছু হয়েছে আপুর জন্য, আর একবার ঋতুর বাচ্চা তোরে সামনে পাই, তোরে ছাড়বো না দেখিস। বাঁচাও বাঁচাও, কে আছো, এই বলে চেঁচেছে ঋতু আর দৌড়াচ্ছে, কারণ তার পিছনে কুকুর আছে। বাসা থেকে বেরিয়ে রাস্তায় কুকুর দেখে এক দৌড় দিল ঋতু। হঠাৎ সামনে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে দৌড়ে ফেলে সামনে থাকা ছেলেটি। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আরুষ ঋতুর দিকে। পরক্ষণে কিছু মনে পড়তে ছেড়ে দেয় আরুষ ঋতুকে। সাথে সাথেই ঠাস করে পড়ে যায় ঋতু নিচে। ঋতু চেঁচিয়ে বলল, ও মা গো, আমার কোমরটা মনে হয় গেল। এই ফাটা ডিসপ্লে, এইভাবে কেউ ছেড়ে দেয়? যা হয়েছে বেশ হয়েছে, এইভাবে গরুর মতো দৌড়ালে পড়তে তো হবে। কি আমি গরু? না, ইউ হলে পচা পান্তাবাদ। ঋতু আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে পড়ল। চুপ করুন মিস্টার ফাটা ডিসপ্লে, পেছনে কুকুর তাড়া করেছিল, তাই তো দৌড়েছিলাম। ঋতুর কথা শুনে হাসতে লাগলো আরুষ। লাইক সিরিয়াসলি, যা হয়েছে বেশ হয়েছে। কালকে ঝগড়া করেছিলে না, তার সুদ উঠে গেছে। আরুষের কথা শুনে আরো রেগে গেল ঋতু, কিন্তু এই মুহূর্তে কিছু বলার মুডে নেই ঋতু। একই তো ব্যথা পেয়েছে, তার সাথে মিম একা একা চলে গেছে ভার্সিটিতে। তাই কিছু না বলে ঋতু গাড়ি করে চলল ভার্সিটিতে। আর আরুষ ঋতুর যাওয়ার পানে তাকিয়ে থেকে হাসতে হাসতে সেও চলল ভার্সিটিতে। ভোরে ফুরফুরে আলোতে ঘুম ভাঙল মেঘলার। কাল রাতে দু বোন মিলে প্রচুর গল্প করেছে। তারপর রাত 2টা বাজে ঘুমিয়েছে তারা। হঠাৎ ফোনে টুং করে শব্দ আসলো। সাথে সাথেই ফোনটা হাতে তুলে নিয়ে মুচকি হাসলো মেঘলা, কারণ মেসেজটা আকাশের। আর তারা আজকে বিকেলে দেখা করবে এমন কিছু মেসেজ। মুচকি হেসে বিছানা থেকে উঠে বসে পড়ল সে। তারপর চলে গেল ওয়াশরুমে। মেঘলাকে মেসেজ দিয়ে প্লেন থেকে নেমে চলে আসলো আকাশ তার নিজের বাড়িতে। তার বাবা অলরেডি গাড়ি পাঠিয়ে দিয়েছে, তাই মুচকি এসে গাড়িতে বসে পড়ল সে। আজকে তার আম্মু আর ছোট ভাইকে অনেক বড় সারপ্রাইজ দিবে সে, কারণ তার বাবা ছাড়া আর কেউ জানে না যে সে এসেছে। এই ভেবে চলল সে নিজের গন্তব্যে। প্রায় 1.5 ঘন্টা যাবৎ কানে ধরে দাঁড়িয়ে আছে মিম আর আরিয়ান সামনে বাইকে বসে দাঁত কালানি হাসি দিচ্ছে। ওর ইচ্ছে তো করছে শালার মাথাটাই ফাটিয়ে দিক। প্রথম দিনেই এত ঝামেলা, এর শোধ মিম সুদে আসলে ফেরত নিবে মিস্টার ভাঙা টেপ রেকর্ডার। একটা হনুমান, গাধা, গরু, ছাগল, মহিষ। তোর বউ তোরে একটুও ভালোবাসবে না দেখিস। রোজ ঝগড়া করবে তোর সাথে। আমার মতো বাচ্চা মেয়ের সাথে এমন করলি না, দেখিস তোর বউ তোরে একদিন সেই রকম একটা শাস্তি দিবে। মিমকে অবাক করে দিয়ে আরিয়ান বলল, আমাকে গালাগালি দেওয়া শেষ হয়েছে? না, কি? কিছু না। আচ্ছা, এখন শোনো, আজকের জন্য এতটুকুই চলবে। কাল থেকে কোনো ভুল করলে এর চেয়েও আরো বড় শাস্তি ভোগ করতে হবে, মাইন্ড ইট। মিমো মাথা ঝুলিয়ে সমর্থন দিল, কিন্তু ভেতর ভেতরে শয়তানি হাসি। এমন সময় ওদাও হলো মিস ময়দা সুন্দরী। ওকে কান থেকে হাত সরাতে দেখে দৌড়ে আসলো সে। এসে বলল, কি হয়েছে? কি হয়েছে? দাঁড়া ময়দা সুন্দরী, আজ তোর একদিন কি আমার একদিন। এই বলে মিম দিল তোর, আর ঋতু ওকে দৌড়াতে দেখে সেও দিল তোর। এমন সময় ভার্সিটির ভিতরে ঢুকছিল আরুষ। তারপর যা হওয়ার তাই হলো। ঋতু এত দ্রুত গতিতে দৌড়াতে ছিল যে সামনের ব্যক্তিকে দেখেও আর স্পিড কমাতে পারল না। তারপর গিয়ে পড়লো ঋতু আরুষের গায়ের উপর। আবারও একে অপরকে দেখে দুজনে একসাথে বলে উঠল, ইউ পচা পান্তাবাদ। আবার ইউ ফাটা ডিসপ্লে, আপনি? ভার্সিটির ক্যান্টিনে বসে বসে হাসছে মিম, আর ওর ঠিক উল্টো দিকে মুখ গোমরা করে বসে আছে ঋতু। এদিকে হাসি যেন থামছেই না ওর। ওকে হাসতে দেখে ঋতু বলল, তুই থামবি নাকি? না, থামুম না। কি করবি তুই? কিছু করুম না, যা হয়েছে তোর জন্য। আমি কি করলাম? আমি তোকে বলেছিলাম গিয়ে ফাটা ডিসপ্লের গায়ের উপরে পড়তে। তুই তো দৌড়াতে বাধ্য করলি, তাই তো। আর তোর জন্য যে ভরা ভার্সিটির সামনে কান ধরে দাঁড়িয়েছিলাম, সেটার কি হলো? আমি তোকে বলেছিলাম কান ধরে দাঁড়িয়ে থাকতে। তুই বলবি কি বললো তো ওই শালার ভাঙা টেপ রেকর্ডার? কি ভাঙা টেপ রেকর্ডার আবার কি? এরপর ঋতুকে কালকে থেকে আজকে পর্যন্ত আরিয়ানের সাথে হয়ে যাওয়া সব ঘটনা বলল মিম। সব শুনে তার হাসি থামছে না। একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে বলল, এখন তুই থাম। কিন্তু এমন বদমাইশ মায়া হাসি থামলই না। তাই মিম ওর সাথে দাঁত কালানি দিল।
ভার্সিটির ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান। এমন সময় সিঁড়ি বেয়ে আরিয়ানের সামনে আসলো আরুষ। তাকে দেখে আরিয়ান হেসে উঠল। এই মুহূর্তে আরুষের মাথায় ময়লাই পড়ে আছে, কালো টি শার্ট পুরো নষ্ট হয়ে গেছে। এগুলো হয়েছে আরুষ মাটিতে পড়ে যাওয়ার ফলে। আরিয়ান ভার্সিটির 2 তলার উপর থেকে আরুষের সাথে হয়ে যাওয়া ঘটনা দেখতে পেয়েছে, তাই এমন কাহিনী দেখেও সেও হাসছে। একরাশ বিরক্তিমাখা মুখ নিয়ে আরুষ বলল, এত হাসার কি হলো, ওটা জাস্ট অ্যাক্সিডেন্ট। তাহলে আমি কখন বললাম যে মেয়েটা ইচ্ছে করে পড়েছে? এখন বলো মামা, ফিল হলো কেমন? প্রচুর ফিল হয়েছে। ওই পচা পান্তাবাদ বারবার আমার গায়ের উপর এসেই পড়ে কেন? আরুষের কথা শুনে আরিয়ান অবাক হয়ে বলল, তার মানে কালকের মেয়েটাই ওই মেয়েটা? মায়েরাই কি রে বাবা, কিছুক্ষণ আগে ওর কোমর ভাঙলাম আর এখনো আমার। এর কথা শুনে আরিয়ান হেসে বলল, কেন, তুই কিভাবে ভাঙলি? তারপর আরুষ কিছুক্ষণ আগে ঋতুর সাথে হয়ে যাওয়া ঘটনার কথা বলল আরিয়ানকে। আরিয়ান শুধু হাসতে লাগলো। আরুষের কথা শুনে হাসি যেন থামছে না। এমন সময় আরিয়ানের ফোনটা বাজলো। ফোনটা তুলে বলল, আব্বু বলো। ওপাশ থেকে আরিয়ানের আব্বু বলল, তাড়াতাড়ি বাসায় আয়, তোর ভাইয়া এসেছে। আরিয়ান অবাক হয়ে বলল, কি সত্যি? কিন্তু ভাইয়ার তো আরো 2 দিন পর আসার কথা ছিল। এমন সময় আব্বুর কাছ থেকে আকাশ ফোনটা নিয়ে বলল, তোদের সারপ্রাইজ দিতে আগেই চলে এসেছি, তাড়াতাড়ি বাসায় চলে আয়। আরিয়ান খুশি হয়ে বলল, আসছি আমি, 1 ঘন্টার ভিতর চলে আসছি ভাইয়া। তাড়াতাড়ি আয়। এই বলে ফোনটা কাটলো আকাশ। তারপর ফোনটা রেখে আকাশ চলে গেল ফ্রেশ হতে। এদিকে আরিয়ানের খুশি দেখে কে, কতদিন পর তার ভাইয়াকে দেখতে পাবে সে। ভাবতেই খুশি লাগছে তার। কি হয়েছে, তো খুশি কেন? ভাইয়া এসেছে। কি? তাড়াতাড়ি বাসায় যেতে হবে। যাবি। আর আগে বলতো, কালকে প্লেনে বসে কাকে ইডিট বলছিলি, তারপর সকালও তো কাকে যেন কানা বললি, ব্যাপারটা কি? আর বলিস ওটা কানা, ইডিয়েট, সাথে ঝাঁঝবতী লবঙ্গ। মানে হলো। তারপর আরিয়ানও আরুষকে কালকে থেকে সকাল পর্যন্ত যা যা হয়েছে তার সাথে ঝাঁঝবতী লবঙ্গের সব কথা বলতে লাগলো আরুষকে। একরাশ বিরক্তিমাখা মুখ নিয়ে মিম এখনো বসে আছে ক্যান্টিনে। কিছুতেই ভালো লাগছে না, শুধু আরিয়ানের দেওয়া অপমানটা মাথায় ঘুরছে ওর। কি করবে, কিছু তো করতেই হবে, না হলে আজকে রাতে ঘুম হবে না। আজকে আর ক্লাস না করে বাসে যাবে এমন মনোভাব নিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ওকে দাঁড়াতে দেখে ঋতু বলল, কি হলো, দাঁড়ালি কেন? বাসায় যাব, চল। কিন্তু কেন? ভালো লাগছে না, চল। মিমের জোড়াজুড়িতে ঋতু চলতে বাধ্য হলো। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। মুচকি হেসে দোকান থেকে কতগুলো চুইংগাম কিনে খেতে লাগলো মিম, আর রহস্যময়ী হাসি দিতে লাগলো। আজকে বুঝতে পারবা মিস্টার ভাঙা টেপ রেকর্ডার আমার পেছনে লাগলে কি হতে পারে। এই ভেবে কিছুটা জোরে হাসতে লাগলো মিম। এই কি হলো, হাসছিস কেন? কিছু না ময়দা সুন্দরী, আগে আগে দেখো হোতা হ্যাঁ কিয়া। মানে? এত মানে না, চল আমার সাথে, বলে মিম ঋতুর হাত ধরে চললো বাহিরে। এগুলো কি করছিস? এক প্রকার চেঁচিয়ে কথাগুলো বলল ঋতু। তোর মাথা করছি, দেখতে পারছিস না? কেউ দেখলে কি হবে বুঝতে পারছিস? কিছু হবে না, আর কেউ দেখলে তো হবে। কেউ থোড়াই দেখেছে যে আমরা ভাঙা টেপ রেকর্ডারের বাইকে চুইংগাম লাগিয়ে দিয়েছি, তাই চুপ করে থাক, আর যেটা করছি চুপ করে দেখতে থাক। বাইকের ব্রেকে চুইংগাম লাগিয়ে দিয়ে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চললাম আড়ালে, কারণ দেখতে হবে না মিস্টার ভাঙা টেপ রেকর্ডারের অবস্থাটা কেমন হয়। এই বলে একটা শয়তানি মার্কা হাসি দিয়ে চলল মিম আর ঋতু গাছের আড়ালে। নিজেদের কাজ শেষ করে আরিয়ান আর আরুষ চলো বাহিরে। এখন দুজন একসাথে বাসায় ফিরবে তারা, কারণ আরিয়ানের মতো আরুষও অনেক খুশি। তারপর আর কি, যা হওয়ার তাই হলো। আরিয়ান গিয়ে বাইকে ব্রেক ধরতেই চুইংগাম আটকে হাতে চলে এলো। হাত যত উপরে উঠাচ্ছে চুইংগাম ততই লম্বা হচ্ছে। এদিকে আরুষ আরিয়ানের এমন অবস্থা দেখে কি করবে বুঝতে পারছে না। হাসি পাচ্ছে তার, তবুও হাসি দমিয়ে রেখেছে সে। এদিকে আরিয়ানের মাথা গরম হয়ে গেল। এরকম একটা কাজ কে করলো এসব ভাবতে ভাবতে। এদিকে মিম আর ঋতু আরিয়ান আর আরুষের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। হঠাৎ মিম আর ঋতু বেরিয়ে আসলো গাছের আড়াল থেকে। ঋতু ভয়ে আত্মরা হয়ে গেছে। তারপরও মিম এক প্রকার হাত ধরে টেনে নিয়ে আসলো ওকে। তারপর একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ওনাদের বলল, ছি 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 ভাইয়া, চুইংগাম না খেয়ে হাতে লাগিয়ে বসে আছেন,
আমি জানতাম চুইংগাম মুখে দিয়ে খেতে হয়। আপনি তো দেখি হাতে লাগিয়ে বসে আছেন। খুব ভালো। এতটুকু কাটা গায়ে নুনের ছিটে দিতেই একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে আসলো মিমা ঋতু। বাহিরে এসে ওরে হাসি। মিমা ঋতুর হাসি দেখে কে, হাসতে হাসতে চলল বাড়িতে। এদিকে আরিয়ান রেগে বোম হয়ে গেছে, কারণ তার বুঝতে বাকি রইল না এরকম বদমাইশি ঝাঁঝপতি লবঙ্গই করেছে। মনে মনেই নিজেকে বলছে সে, এর শাস্তি আমিও সুদে আসলে ফেরত নিব মিস ঝাঁঝবতী লবঙ্গ। এদিকে আরুষ ভিতর ভিতরে প্রচুর হাসি পাচ্ছে তার, কিন্তু বাহিরে বের করতে পারছে না সে। আরুষ বলল, দোস্ত যাবি নাকি দাঁড়িয়ে থাকবি? কি করে যাব ওই কানায় না ঝাঁঝবতী লবঙ্গ? কি করে চলে গেল দেখোস না তুই? আরুষ অবাকের সাথে তাকিয়ে বলল, তার মানে এটাই সেটা। কি? বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে কলিং বেল টিপ দিতেই আপু এসে দরজা খুলো। আপুকে দেখে আপুকে ধরতেই লুঙ্গি ডান্স দিতে লাগলো মিম। খুশিতে নাচতে ইচ্ছে করছে ওর, আর তাই করছে। এদিকে ওর কাণ্ড দেখে অবাক হয়ে বলল মেঘলা আপু, কি হয়েছে? বান্দরের মতো নাচছিস কেন? পরদিন চোখ লাল করে দেওয়ালের সাথে চেপে ধরে তাকিয়ে আছে আরিয়ান মিমের দিকে। তবে এই মুহূর্তে দোষটা ওরই ছিল। বাইরে কে ছিল তাকে না দেখে টান মেরে ভিতরে নিয়ে আসলো মিম। কিছুক্ষণ আগে ঋতুকে ভেবে ভাঙা টেপ রেকর্ডারকে টেনে ভিতর নিয়ে এসেছে ও। হঠাৎ করেই তাকে দেখে এক প্রকার চিৎকার দিতে যাবে, তার আগে আরিয়ান মুখ চেপে ধরল মিমের। এদিকে আরিয়ান চেঁচিয়ে বলছে, ইউ ইডিয়েট, এটা কি করলে তুমি? তবে একদিক থেকে ভালো হয়েছে, সকালের বেয়াদবির শাস্তিটা এখনই সুদ সমেত ফেরত দিব আমি মিস ঝাঁঝবতী লবঙ্গ। বলে শয়তানি হাসি দিল আরিয়ান। আরিয়ানের কথা শুনে পুরো ঘাবড়ে গেল মিম। হাইরে, এখন কি করবে কে জানে। এদিকে মুখ চেপে ধরে আছে, শ্বাস তো প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। হঠাৎই আরিয়ান মুখ থেকে হাত সরিয়ে ফেল। আরিয়ান হাত সরাতে জোরে জোরে শ্বাস ফেলে মিম বলল, আপনি কি পাগল? এতক্ষণ কেউ মুখ চেপে ধরে? ও বাবা, আর 2 মিনিট হলেই তো পগার পার হয়ে যেতাম আমি। মিম নিজের মতো করে কথা বলে যাচ্ছে, আর আরিয়ান শুধু ওর দিকে তাকিয়ে আছে। কেমন যেন লাগছে তাকে, কিছুটা ঘাবড়ে গিয়ে পড়ল, দেখুন ভাইয়া, সকালে যা হয়েছে তা শোধবোধ। আপনি আমাকে পুরো ভার্সিটির সামনে অপমান করেছেন, তাই আমিও একটু মজা করেছি, আর কিছু না। তার মানে ওই বেয়াদবি তুমি করেছিলে? আরিয়ানের এই কথাটা শুনে এখন নিজের মাথা চুল নিজেরই চিরতে ইচ্ছে করছে মিমের। না মানে কি মানে করছো? ভুল যখন করছো শাস্তি তো পেতেই হবে। আরিয়ানের শাস্তির কথা শুনে মিম হালকা চেঁচিয়ে পড়ে গেল আরিয়ানের বুকে। মানে অজ্ঞান হয়ে গিয়েছে, আসলে হয়নি, অ্যাক্টিং করলো আর কি। আরিয়ানের বুকে পড়তেই আরিয়ান ধরে ফেল, কিছুটা ঘাবড়ে গেল সে। আরিয়ান অস্থির হয়ে গেছে, বুঝতে পেরে তাড়াতাড়ি উঠে রুম থেকে বেরিয়ে আসলো মিম। ওর এমন কাজে আরিয়ান পুরো ভ্যাবাচাকে খেয়ে গেল। মিম আরিয়ানকে একটা চোখ টিপ মেরে দিল দৌড়। এদিকে আরিয়ান ওর এমন কাজে পুরো বোকা বনে গিয়ে হাঁ হয়ে দাঁড়িয়ে পড়লো। পরক্ষণে কিছু একটা মনে করে মুচকি হাসলো আরিয়ান। তারপর রুম থেকে বেরিয়ে খুঁজতে লাগলো আরুষকে। তুই পচা পান্তাবাদ, তোমার জন্য আশেপাশের মানুষেরা আমাকে দেখে হাসছে, তোমাকে তো আমি। এই বলে সামনে এগোতে নিল আরুষ। সাথে সাথে গায়ের উপর থেকে একটা জামা পড়ে যায় নিচে, আর তাতে পা পিছলে পড়ে যায় আরুষ। সাথে সাথে সামনে দাঁড়িয়ে থাকা ঋতু দেখে হেসে দেয়। এতক্ষণ ঋতু আর আরুষ মিলে একে অপরের সাথে ঝগড়া করতেছিল, আর আরুষের অবস্থা দেখে আশেপাশে সবাই হাসছিল। আর যা দেখে আরুষ রেগে গিয়ে ঋতুকে কিছু করতে যাবে তার আগেই পড়ে যায়। হঠাৎ ঋতু তার হাসি থামিয়ে দিয়ে আরুষের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, সরি ফাটা ডিসপ্লে। ভাইয়া, আসলে আমি ভেবেছিলাম আমার বেস্টু মিম, তাই ওর দিকে জামা কাপড়গুলো ছুঁড়ে মেরেছিলাম, বুঝতে পারিনি আপনার গায়ে পড়ছিল, তাই সরি। এতক্ষণ ঋতু কথাগুলো মনোযোগ সহকারে শুনছিল আরুষ, কারণ এই প্রথমবার এত সুন্দর করে কথা বলল ঋতু তার সাথে। আরুষ কিছু না ভেবেই ঋতুর হাত ধরে উপরে উঠে দাঁড়ালো। এমন সময় হঠাৎ করে ঋতু গিয়ে পড়লো আরুষের বুকে। আরুষ হঠাৎ এমনটা হতে কিছু বুঝতে না পেরে সেও পড়ে যায় নিচে। এবার আরুষের কোমর মনে হয় শেষ। আরুষ নিচে আর ঋতু তার উপরে। এদিকে মিম হাঁ হয়ে তাকিয়ে আছে ঋতু আর আরুষের দিকে, কারণ ওর জন্যই তারা পড়ে গেছে নিচে। আরিনের থেকে পালাতে এত দ্রুত গতিতে দৌড়ে আসছিল যে নিজের স্পিডই কমাতে না পেরে এসে ধাক্কা লাগলো ওর সাথে ঋতুর।
ও নিজেকে ধরে রাখতে পারলো, ঋতু পারলো না। হঠাৎ এমনটা হতে বুঝতে না পেরে পড়ে যায়। ওর সাথে ধাক্কা লেগে ঋতু, আর ঋতুর সাথে ধাক্কা লেগে আরুষ। ওদের কাহিনী দেখে জিহ্বায় কামড় দিল মিম। তারপর শুধু হা হয়ে তাকিয়ে রইল ওদের দিকে। এদিকে আজ মেঘলাকে প্রপোজ করতে আসছে আকাশ, আবার মেঘলাও আকাশকে প্রপোজ করতে এসেছে, কিন্তু কেউ কাউকে সাহস করে বলতে পারছে না। একরাশ নীরবতা কাটিয়ে মেঘলা আপু বলে উঠল, তুই বল আগে। এতক্ষণ পর মেঘলার মুখে এমন কথা শুনে পুরো ভেবাচেকা খেয়ে গেল আকাশ। তারপর সে নিজেই এক বুক সাহস নিয়ে পকেট থেকে একটা রিং বের করে বলল, উইল ইউ ম্যারি মি মেঘলা? আকাশের কথা শুনে মেঘলা পুরো শকড। সেও তো এতক্ষণ এই কথাটাই বলতে চেয়েছিল। সত্যি কথা বলছি, তোকে আমি সেই কলেজ লাইফ থেকে ভালোবাসি, কিন্তু কখনো সাহস করে বলতে পারিনি। অনেকবার ভেবেছি বলবো বলবো, কিন্তু বলতে পারিনি। যে আজকে বলে দিলাম। তুই কি রাজি আমার লাইফ পার্টনার হতে? এতক্ষণ মেঘলা আকাশের কথাগুলো শুনে বলে উঠল, আমিও তো তোকে ভালোবাসি আকাশ। মেঘলার কথা শুনে আকাশের চোখ পুরো খুশিতে জলজল করে উঠল। তারপর মেঘলার হাতে আংটি পরিয়ে দিল আকাশ। তারপর আরো কিছুক্ষণ কথা বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলো তারা। দুজনেই খুশি। রিক্সা করে বাড়ি ফিরছে আকাশ আর মেঘলা। আকাশ এটা ওটা বলছে আর মেঘলা চুপটি করে সব শুনছে। এই মুহূর্তে তারা একে অপরের হাত ধরে আছে। মেঘলা আকাশের কাঁধে মাথা দিয়ে আছে। চারিদিকে ফুরফুরে বাতাস। সূর্য এখনই ডুবে যাবে আকাশের বুকে। এমন একটা সময় হঠাৎই আকাশ বলল, খুব তাড়াতাড়ি তোর বাসায় গিয়ে কথা বলবো আমার বাবা মাকে নিয়ে। বিনিময়ে মেঘলা কিছু বলল না, শুধু মুচকি হাসলো। এরকম নানা কথার মাঝেই চলেছে তারা তাদের গন্তব্যে। বাড়ি ফেরার উদ্দেশ্যে রিক্সায় বসে আছে মিম আর ঋতু। ঋতু পুরো গোমরা হয়ে বসে আছে, মিমের সাথে কথা বলছে না। অনেকবার সরি বলেছে মিম তাকে, তারপরও তার রাগ কমছে না। ভাগ্য ভালো ছিল ভাঙা টেপ রেকর্ডার আসার আগে ওরা চলে এসেছে। না জানি আরুষ ভাইয়ের কোমর ভেঙে গেছে, দেখলে কি করতো ওদের। তখন ঋতুকে আরুষ ভাইয়ের উপর থেকে উঠিয়ে তার গায়ের উপর থেকে জামা কাপড় সরিয়ে তাকে সরি বলে চলে আসে মিম আর ঋতু। আজকের শপিংটাও হলো না। এদিকে আরিয়ান আর আরুষ গাড়ি করে বাড়ি ফিরছে। আরিয়ান তো পুরো মাথা গরম হয়ে আছে। এই মুহূর্তে মিমের উপর প্রচন্ড রেগে আছে সে। এর প্রথম কারণ ঠিকভাবে শপিং করতে পারলো না, তারপর আবার আরুষের কোমর ভাঙ্গা। সব মিলিয়ে খিচুড়ি তৈরি হয়ে গেছে। আর আরুষ ব্যথায় চুপ করে বসে আছে গাড়িতে, কিছু বলছে না। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। এই 2 দিনে ভার্সিটি যাওয়া হয়নি মিমের, আর ওর সাথে ঋতুও যায়নি। ভার্সিটি না যাওয়ার 2টি কারণ ছিল। এক, বাড়িতে কিছু কাজ ছিল, আর 2, ভাঙ্গা টেপ রেকর্ডারের ভয়ে। সে যাই হোক, সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল মিমের। সবচেয়ে আনন্দের বিষয় হলো আজকে আকাশ ভাইয়েরা আসবে ওদের বাড়িতে। ওর আপুকে দেখতে। অবশ্য দেখতে আসবে বলে ভুল হবে, আসবে তো বিয়ের তারিখ ঠিক করতে। শুনেছে আকাশ ভাইয়ের ছোট ভাই আর তার এক বন্ধু আসবে, তাই মনে মনে কিছু শয়তানি বুদ্ধি বানিয়ে রেখেছে মিম। তবে একা নয়, সাথে আছে ওর বেষ্টু ঋতু। ও একটু পরে এসে পড়বে এই ভেবে চলল ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বেরোতেই ময়দা সুন্দরীকে দেখতে পেল। প্রচুর সেজেগুজে এসেছে। তবে এই সাজে তোকে উঠাতে হবে ময়দা সুন্দরী। এক শয়তানি মার্কা হাসি দিয়ে বলল মিম। ঋতু অবাক চোখে তাকিয়ে বলল, মানে তো একটা আছে, ময়দা সুন্দরী শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। সকাল 9টা। আকাশে বাড়ির সবাই সেজে গুজে তৈরি হয়ে যাবে মেঘলাদের বাড়িতে। এই আকাশ আর মেঘলার ব্যাপার সবাই মেনে নিয়েছে, কারণ তারাও মেঘলাকে পছন্দ করত। এখন মেঘলা তাদের বাড়ির বউ হবে, এতে তাদের কোনো আপত্তি নেই। তাই সবাই খুশি মনে চলছে তারা। আরিয়ান, আরুষ, আকাশ আর আকাশের বাবা মা সবাই তৈরি হয়ে গাড়ি করে চলছে। আকাশ তো অনেক খুশি। অনেক দিনের পূর্ণ বাসনা পূর্ণ হবে তার বেশ কিছুক্ষণ পর। গাড়ি এসে থামলো মেঘলাদের বাড়ির সামনে। গেটের সামনে মেঘলার আব্বুকে দেখে সালাম দিল আকাশ আর তার বাবা। তারপর সবাই খুশি মনে চলল বাড়ির ভিতর। রুমে ঢুকে সবাই গিয়ে বসে পড়ল সোফায়। তারপর একে একে করে সব খাবার এনে সামনে রাখলেন আম্মু। এর ভিতরে মেঘলা আপুকে সেজেগুজে নিয়ে আসা হলো তাদের সামনে। সবাই মেঘলা আপুকে দেখে খুশি হয়ে গেল। আকাশের আম্মু বলল, আমাদেরও কোনো আপত্তি নেই মেঘলা মাকে আমাদের বাড়ির বউ বানাতে। এমন সময় একটা রুমের ভিতর থেকে একটা বুড়ো আর বুড়ি বলে উঠল, আমাদের আপত্তি আছে।
সাথে সাথে সামনে বসে থাকা সবাই তাকালো পিছনে। মাথায় নকল সাদা চুল, চোখে চশমা, হাতে নর্মাল চুড়ি আর তাতে শাড়ি পরেছে মিম। ওর হাতে আছে একটা লাঠি। আর ঋতু পরেছে সাদা পাঞ্জাবি, নাকে নকল নোজ, দাড়িতে নকল দাড়ি, মাথায় টুপি পরে তৈরি সে। টোটাল কথা হচ্ছে দুই বন্ধু মিলে স্বামী স্ত্রী সেজেছে, তাও আবার কোনে দাদা দাদি। এদিকে ওদের এভাবে দেখে মার আপু নিশ্চয়ই অবাক হয়ে গেছে। হরই কথা, পরিবেশটা এমন হয়ে গেছে যে সবার দৃষ্টি এখন ওদের দিকে, আর ওদের সামনে আকাশ ভাইয়ের সাথে বসে থাকা দুই ছেলের দিকে। তাদের দেখে যেন চরম অবাক হয়ে গেল ওরা। এ দেখে ভাঙা টেপ রেকর্ডার আর ফাটা ডিসপ্লে। এদিকে ওদের দেখে ভয়ে ঘাবড়ে গেছে প্রায় মিম। যদি চিনে ফেলে তাই তো গেছে, মান সম্মান সব আলু ভর্তা হয়ে যাবে। এই আইডিয়াটা পেয়েছিল একটা বাংলা সিনেমা দেখে। যেদিন থেকে মুভিটা দেখেছিল সেদিন থেকে ভেবে রেখেছে আপুকে যেদিন দেখতে আসবে সেদিন মিমও বুড়ি সেজে জামাইকে প্রশ্ন করবে, যেই ভাবা সেই কাজ। এমন সময় আকাশ ভাইয়ের আপু বলে উঠলেন, জি বলুন, আপনাদের আপত্তি কোথায়? ওনার কথা শুনে মিম আর ঋতু গুটি গুটি পায়ে সামনে চলো। এদিকে আরুষ আরিয়ানের কানে কানে বলছে, দোস্ত ওনাদের একটু কম বয়সী মনে হচ্ছে না? কি বলতে চাইছিস? না, কেমন যেন চেনা চেনা লাগছে আর কি। আরুষের কথা শুনে আরিয়ানও এক গভীরভাবে তাকালো তাদের দিকে। মিম আর ঋতু চুপি চুপি করে সোফায় বসতে গেল। মিম একটু কাশি দিয়ে আরুষের দিকে তাকিয়ে বলল, ফাটা ইয়ে না ফুকু, বলছি তুমি একটু সরে বসো। মিমের কথা শুনে আরুষ গিয়ে বসে পড়লো আরিয়ানের কোলে। তারপর ঋতুকে ওদের পাশে বসিয়ে আকাশ ভাইয়ের সামনে মিম বসলো। আকাশ ভাইয়ের আপুর দিকে তাকিয়ে বলল, আসলে আপত্তি বলতে আমি কিছু প্রশ্ন করতে চাই আমার নাচ জামাইকে। মিমের কথায় সবই কিছুটা অবাকের চোখে তাকালো, কিন্তু মিম একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আকাশ ভাইয়াকে বলল, বলছি যে আমার নাচ জামাই মানে নাচ জামাই মেঘলা আমাকে দাদিমা বলে ডাকে, তুমিও তাই বলে ডাকবে, ঠিক আছে? আর আমরা দুজন হলাম মেঘলার দাদা দাদি। আকাশও খুশি হয়ে সালাম দিয়ে বলল, ঠিক আছে দাদিমা। এখন বলো, তুমি রান্না করতে পারো তো? হ্যাঁ। এদিকে আরুষ আরিয়ানের কানে কানে বলল, দোস্ত এটা কেমন প্রশ্ন? বিনিময়ে আরিয়ান কিছু বলল না। আকাশ ঘাবড়ে গিয়ে বলল, পারি, বিদেশে তো আমি নিজেই রান্না করে খেয়েছি। মিম চোখের চশমাটা ঠিক করে বলল, খুব ভালো। এখন বলো, বাচ্চা কাচ্চা কোলে নিতে পারো তো? তারা কান্নাকাটি করলে সামলাতে পারো তো? না মানে না না থাক, বলতে হবে না। এদিকে আরিয়ানের এখন সন্দেহ সন্দেহ লাগছে, তাই সে তাকিয়ে আছে মিমের দিকে। এদিকে মিমের অবস্থা তো এখন যায় যা করতে চাইছিল সব এখন আলু ভর্তা হয়ে গেছে। ভাঙ্গার টেপ রেকর্ডার এমন ভাবে তাকিয়ে আছে কেন? চিনতে পারলো নাকি? না না, চিনতে দেওয়া যাবে না, চিনে ফেলে সর্বনাশ হয়ে যাবে। আরিয়ানের দিকে তাকিয়ে বলো, এভাবে তাকিয়ে থাকার কি আছে? আগে কখনো মেয়ে মানুষ দেখিনি নাকি? আরিয়ান এবার একটু সংকোচ বোধ করে বলল, না তেমন কিছু না দাদি, আসলে আপনাকে এত সুন্দর দেখতে যে আমি তো পাগলই হয়ে গেলাম। আরিয়ানের কথা শুনে হেসে বলল, ভালো লাগছে তাই নাকি? চলো তাহলে বিয়ে করে ফেলি। আরিয়ানও মুচকি হেসে বলল, কেন নয়, দাদু যদি রাজি থাকে আপনাকে আমার হাতে তুলে দিতে আমিও রাজি আছি, চলুন তাহলে। এমন সময় ঋতু কাশি দিয়ে বলল, এসব কি হচ্ছে ডার্লিং? এখানে আমি আছি, তুমি দেখতে পাচ্ছ না মা? ওদের এমন কথাবার্তা শুনে আশেপাশে সবাই হাসলো। বেশি হেসেছে ঋতু ডার্লিং ডাক শুনে। মিমি একটু ভাব নিয়ে পড়ল, বুড়ো বয়সে ভীমরতি হলো নাকি? নাতি নাতিদের সামনে কি সব ডাকছো? ওর কথা শুনে আরো উচ্চস্বরে হাসলো তারা। আর তার মাথার চুলকে বলল, তা দাদু আর দাদি আর কিছু জিজ্ঞেস করবেন না? করবো বিয়ের পর। মনে মনে মিম বলল, শালা তোদের জন্য পারলাম কই, যা যা বলতে চাইছিলাম সব তো ভুলে গেছি। তাই আর কথা না বাড়িয়ে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়তে হবে। আব্বা জানে দেখলে তো শেষ। তার মানে আপনারাও রাজি? মিমা ঋতু মাথা ঝুলিয়ে হাঁ সমর্থন দিল। তাহলে আর কি, পিয়ানকে ডাকুন মানে? এদিকে মিমের অবস্থা আরো বিগড়ে গেল। ওর আপু ওদের এইভাবে দেখলো তো, তাই মিমার ঋতু একে অপরের দিকে তাকিয়ে সবার সামনে বলে উঠল, আমরা তাহলে এখন যাই, পরে আবার আসবো। আরিয়ানের এখন আরো সন্দেহ জাগলো, কেমন যেন পালাই পালাই ভাব। কেন দাদি, এখনই চলে যাবেন? না তেমন কিছু নয়, এমনি একটু কাজ ছিল। এদিকে ঋতু এখন ঘাবড়ে গিয়ে বলল,
আরে ডার্লিং চলো রুমে, আমাকে ঔষধ খাইয়ে দিবে। চল বলে ঋতুর দিকে তাকাতে চোখ বড় বড় হয়ে গেল, কারণ ওর নকলদারি খুলে গেছে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো মিম। কি হলো, উঠে দাঁড়ালেন কেন দাদি? না তেমন কিছু না, এদিকে ঋতুকে কয়েকবার ইশারা দিয়েছি কিন্তু ও বুঝতেই পারছে না। হঠাৎই আরুষের চোখ যায় ঋতুর দাড়ির দিকে। মিম তা দেখে আরুষের দিকে তাকিয়ে পড়ল। তুমি কি করো নাতি? মানে পড়াশোনা করো নাকি চাকরি? আরুষ আর খেয়াল না করে পড়ল, আমি অনার্স 4th ইয়ারে পড়ি। আমি আর ও মানে আরিশান। ও ও খুব ভালো। এদিকে আরিয়ান বুঝে গেছে এরা নকল, কারণ ঋতুর দাড়ি দেখে ফেলেছে আরিয়ান। আরিয়ান টান মেরে ঋতুর দাড়ি খুলে ফেল, সাথে সাথেই ঋতু মুখে হাত দিল। মান সম্মান সব ফালুদা হয়ে গেল রে। এদিকে আরিয়ান উঠে দাঁড়িয়ে মিমকে বলল, আরে দাদি, দাদু দেখি নকল দাড়ি লাগাচ্ছে, আপনি আবার নকল চুল লাগাননি তো? আরিয়ানের কথা শুনে ঘাবড়ে গেল মিম। কি যে বলো না নাতি, নকল হতে যাবে কেন? এই বলে পিছনে এগোতে লাগলো মিম, আর আরিয়ানও সামনে এগোতে লাগলো। আরিয়ানের এমন কাজ দেখে ঋতুকে চেঁচিয়ে পড়ল। ঋতু দৌড়াতে নিলেই আরো হাত ধরে ফেলে, তারপর কোনো মতে হাত ছাড়িয়ে দিল দৌড়। আর মিমও পাশ কেটে দৌড়ে যেতেই আরিয়ান টান মেরে নকল চুল খুলে ফেল। তারপর আর কি দৌড়ে রুমে ঢুকলো। চুলটা আরিয়ানের কাছেই রয়ে গেল। ওদের আর পাইকে রুমে ঢুকতেই দরজা বন্ধ করে দিয়ে শ্বাস ফেলতে লাগলো ওরা। এদিকে ওদের এমন কাজে সবই হেসে দিল। আরিয়ান, আকাশ, মেঘলা, আরুষ আর আকাশের বাবা মা হাসলো না, শুধু আম্মু মাথা নিচু করে সবার সামনে পড়ল। আমরা সত্যি খুব দুঃখিত, আপনারা কিছু মনে করবেন না। ওরা আসলেও আমার ছোট মেয়ে, একটু দুষ্ট প্রকৃতির। আকাশের আম্মু হেসে বলেন, না কোনো ব্যাপার না, আমরা কিছু মনে করিনি, আর ভালোই লেগেছে, খুব মজা পেয়েছি বলে হেসে উঠলেন সবাই। এর ভিতর আব্বু ফোনে কথা বলা শেষ করে চলে আসলেন সবার সামনে। সবাইকে হাসতে দেখে আম্মুকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? না তেমন কিছু না। আকাশের আব্বু হাসি থামিয়ে বললেন, তাহলে এখন বিয়ের তারিখ ঠিক করা যাক। আব্বু হেসে বলেন, অবশ্যই। রুমের মধ্যে পাইচাই করছে মিম আর ঋতু। ইচ্ছে করছে ঋতুকে ঠাটিয়ে একটা থাপ্পড় মারতে। মায়েরটার জন্যই ধরা পড়ে গেল। মিম এক প্রকার চেঁচিয়ে পড়ল, তোরে কতবার বললাম দাড়িটা খুলে গেছে, ঠিক কর ঠিক কর। বললি কখন? ওই তো ইশারা দিয়েছিলাম না। এখন না বুঝতে পারলে কি করব বলতো? এমন সময় দরজায় নক করলো কেউ। এদিকে দরজার শব্দ পেয়ে ভয়ে আত্মরা হয়ে গেছে ওরা। ঋতু তো ভয়ের কারণে বাথরুমে ঢুকে গেছে। একটা ভিতর ডিম কোথাকার। এই বলে এক পা করে দরজার কাছে গেল মিম। এখনো শাড়ি পরে আছে, চুলটা তো ভাঙা টেপ রেকর্ডার খুলে ফেললো। শালা শয়তান দরজার কাছে এসে বলল, কে? আরে আমি ও মেঘলা আপু, দাঁড়াও। এই বলে খুললো দরজা, তারপর বলল, চলে গেছে আপু। যাবে, তোদের ডাকছে ওনারা। এই রে খাইছে, নিশ্চয়ই বকাবকি করবে। না না যাবো না, তুমি গিয়ে কিছু একটা বলো আপু। কিছু হবে না, চল, ওনারা কিছু মনে করেনি। সত্যি বলছো তো আপু? চল। এর ভিতর ঋতু বাথরুম থেকে বেরিয়ে আসলো। আপু ড্রেস চেঞ্জ করবো না? না এইভাবেই চল। তারপর আর কি আপুর পিছন পিছন চললো মিম আর ঋতু মাথা নিচু করে। সবার সামনে এসে অবাক ওরা, কারণ ওনারা তখনকার বিষয়টা নিয়ে কিছু বললো না, শুধু হাসলো। ওরা হাসলো। এদিকে আরিয়ানা আর আরুষ একে অপরের দিকে তাকিয়ে পড়ল। ও নো, এরা দেখি ঝাঁঝবতী লবঙ্গ আর পচা পান্তা ভাত। দুই বান্ধবী মিলে এতক্ষণ বোকা বানাচ্ছিল দেখছিস। তারপর তারা সবাই চলে গেল। অবশ্য যাওয়ার আগে ভাঙ্গা টেপ রেকর্ডার আর ফাটা ডিসপ্লে মিম ঋতুর দিকে তাকিয়েছিল, কিন্তু ওরাও একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে একটা দাঁত কালানি হাসি দিল। নাচমেরি লাইলা লাইলা, নাচমেরি লাইলা ফুল মিউজিক সিস্টেমের গানটা বাজে উড়াধুরা নাচছে মিম আর ঋতু। এই মুহূর্তে খুশিতে আছে পুরো। আজ থেকে 15 দিন পর আপুর বিয়ে, আর বিয়ে মানেই নাচ গান, হই হুল্লোড়, কেনাকাটা, সাজগোজ। উফ, ভাবতেই খুশি খুশি লাগছে ভীষণ। ওদের ইচ্ছে করছে নাচতে নাচতে পুরো রুমটাকে ফাটিয়ে দিতে, কিন্তু সেটা তো করা পসিবল নাই। তাই বিছানায় উঠে ফুলটু ডান্স দিচ্ছে ওরা। আর আপু ওদের এমন পাগলামি দেখে মুখ চেপে হাসছে। বেশ কিছুক্ষণ পর দুজনেই ক্লান্ত হয়ে বসে পড়ল বিছানায়।
তারপর পানি খেয়ে নিজেদের শান্ত করলো। এরপর ঋতু বলল, দোস্ত আজকে তবে এখন যাই, আবার পরে আসবো। আর কালকে ভার্সিটি যাবি তো? কিন্তু এখনই যাবি বাসায়? পরে গেলে আরো দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দোস্ত, কালকে দেখা যাবে। এই বলে ঋতুকে জড়িয়ে ধরল। তারপর ঋতু আপুকে বলল, বিয়ের কোণে আপু, আজকে তবে আসি, আবার পরে দেখা হবে। এই বলে আপুকে জড়িয়ে ধরল ঋতু। আপু ঋতুকে মুচকি হেসে বলল, ঠিক আছে, আবার আসিস কিন্তু। আবার আসবো না মানে? তোমার বিয়ের সব কাজ আমাদেরই তো করতে হবে নাকি? এই বলে হেসে উঠল ঋতু, সাথে ওরাও। তারপর ঋতু আম্মুকে বিদায় জানিয়ে চলে গেল। এদিকে মিম আপুকে জড়িয়ে ধরে বলল, আপু আমাদের ছেড়ে চলে যাবে? মিমের কথা শুনে মুহূর্তে মন খারাপ হয়ে গেল আপুর। আপু কিছু না বলেই রুম থেকে চলে গেল। মিম বুঝতে পেরেছে মন খারাপ হয়েছে, কিন্তু যেটা সত্যি সেটা তো মানতেই হবে, তাই না? এই ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও নাচানাচি শুরু করলো। এক কথায় বলে উড়াধুরা নাচ। গাড়ির ভিতর থেকে শুরু করে বাসে ফেরা পর্যন্ত আকাশ ভাইয়া সহ তার পুরো পরিবার হেসে চলেছে, কারণ তারা তখনকার বিষয়টা নিয়ে এখনো হাসছে। পুচকে পুচকে মেয়ে দুটো আসলেই ভারী দুষ্টু, তার থেকে মিষ্টি দেখতে, কি বলো? যা বলেছ, আমার কিন্তু ওদের দুষ্টুমি খুব ভালো লেগেছে। এই ভেবে আবারও হাসতে লাগলো তারা। এদিকে আরিয়ানের হাসি চেয়ে রাগ হচ্ছে ভীষণ। কি মেরে বাবা, বুড়ো বুড়ি সেজে বোকা বানাতে আসছিল, তবে একদিক দিয়ে ভালো হয়েছে, একদম হাতে নাতে ধরেছি। একরকম ভাবনা চিন্তা করে নিজের রুমে গেল আরিয়ান। আরুষ অনেক আগে চলে গেছে তার বাসায়, তাই আর কোনো চিন্তা ভাবনা না নিয়ে বিছানায় শুয়ে পড়ল আরিয়ান। ক্লান্ত খুব সে। হঠাৎই হেসে উঠল আরিয়ান। সত্যি মেয়েগুলো ভীষণ দুষ্টু, বিশেষ করে ঝাঁঝবতী লবঙ্গ। আমি শিওর এগুলো সবই ওর প্ল্যান। পাগলি মেয়ে কোথাকার। আনমনে হেসে উঠল আরিয়ান, তারপর চোখ বন্ধ করে ফেল সে। রাত ৮টা। রুমের ভিতর আনমনে হাসছে আরুষ। সেও যে পচা পান্তা ভাত আর ঝাঁঝপতি লবঙ্গের কাজে মজা পেয়েছে। এমন সময় ফোন বাজলো আরুষের। উপরে আরিয়ানের নাম দেখে ফোনটা তুলে কিছুক্ষণ কথা বলল। তাদের কথা বলার মূল লাইন হলো ঝাঁঝপতি লবঙ্গ আর পচা পান্তা ভাত। দুজনেই কিছুক্ষণ হেসে হেসে কথা বলে ঘুমিয়ে পড়ল। কালকে যে ভার্সিটিতে যেতে হবে দুজনেরই। আজকের রাতটা কাটবে সবাই আনন্দের, দুজনের খুশি, কারণ পচা পান্তা ভাত আর ঝাঁঝপতি লবঙ্গের কাজকে নিয়ে। আর বাকি দুজনের কাটবে অনেক দিনের পূর্ণ বাসনা পূরণ হবে বলে। বাকি দুজনের আপুর বিয়ে উপলক্ষে আনন্দে হই হুল্লোড়। 6 জনের আজকে রাতটা কাটবে খুবই আনন্দের সাথে। সকালবেলায় ফুরফুরে আলোতে ঘুম ভাঙল মিমের। খুব সুন্দর স্বপ্নে কাটলো রাতটা। মুচকি হেসে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে তৈরি হয়ে খেতে বসলো। এর ভিতর ময়দা সুন্দরও চলে এসেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলল দুজন ভার্সিটির উদ্দেশ্যে। রাস্তায় হেঁটে হেঁটে চলছে ভার্সিটিতে, একদম ফুরফুরে মুডে আছে। একে অপরের হাত ধরে চলেছে দুজন। হঠাৎই ঋতু বলে উঠল, দোস্ত আমাদের ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠানে যাবি তো? কবে হবে? কালকে। এরকম নানা বক বক করতে করতে চলে এসেছে ভার্সিটি। এদিকে ভার্সিটির কিছু কাজে ভার্সিটির বাইরে যেতে হাঁটছে আরিয়ান ফোনে কথা বলতে বলতে। তারপর আর কি, যা হওয়ার তাই হলো। দুজনেই আনমনে হাঁটতে গিয়ে ধাক্কা লেগে যায় আরিয়ান আর মিমের। মিম সরি বলতে কেউ আবার বলেনি, কারণ উনি যে ভাঙা টেপ রেকর্ডার। একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে পড়লো। ওদিকে আরিয়ান চেঁচিয়ে বলল, চোখ কোথায় থাকে তোমার? যখনই দেখা হয় একটা না একটা ভুল করবেই। আমার চোখ আমার সাথেই আছে, আপনার চোখ পেছনে ছিল। কি? আপনার মাথা। সে যেই হোক, এমনি তো এখন আপনি আমার সম্পর্কে বিয়ান লাগেন, একটু মজা তো করাই যায়, তাই না মিস্টার ভাঙ্গা টেপ রেকর্ডার? এই বলে হেসে উঠল মিম। কি তাই নাকি? ওকে মিস ঝাঁঝবতী লবঙ্গ, ধাক্কা দেওয়ার সত্য আমি বেআইন মনে করেই নিব। মানে? কিছু না, ক্লাসে যাও। কালকে তো তোমাদের নবীনবরণ, তার জন্য অনেক শুভেচ্ছা রইল। এই বলে একটা রহস্যময়ী হাসি দিয়ে চলে গেল আরিয়ান। আর মিম হাপলার মতো তাকিয়ে রইল। কি বলো বুঝলো না তো কি করবে। মিমও আর কিছু না ভেবে চলল ভার্সিটির ভিতরে। এদিকে ঋতু বলল, কি বললো বলতো? কি করবে? কিভাবে বলবো? থুর, চল তো, যা করবে পরে দেখা যাবে। এই বলে ভার্সিটির ভিতরে ঢুকে গেল ক্লাসরুমে।
আজকের মতো কিছু ক্লাস করে বেরিয়ে আসলো মিম আর ঋতু। উদ্দেশ্য বাড়ি ফেরার, কালকের জন্য তৈরি হতে হবে। তো বিকেলবেলা কিছু কাজের জন্য বাড়ির বাইরে বের হয়েছে ঋতু। আনমনে হাঁটছে সে। এমন সময় একটা বাইক এসে কাদা ছিটিয়ে দিল ঋতুর। মুহূর্তের মধ্যেই রেগে বোম হয়ে গেছে ঋতু। ঋতু চেঁচিয়ে বলল, কানা কোথাকার, চোখে দেখে না, হনুমান কোথাকার শালা, তোর কোনোদিন বিয়ে হবে না। তুই একটা গরু, ছাগল, পাঠা, নানা কিছু বলে গালাগালি দিচ্ছে সে। বাইকে বসে থাকা ছেলেটি কথাগুলো শুনে বাইক থামিয়ে বলল, আই এম। এতটুকু বলেই থেমে গেল আরুষ, কারণ এ তো পচা পান্তা ভাত। আরুষ তার মুখের হেলমেটটা খুলে হাসতে লাগলো। এদিকে ঋতু আরুষকে দেখে আরো চরম বেগে রেগে গিয়ে বলল, ইউ ফাটা ডিসপ্লে, এ কি কাদা মেখে ভূত বানিয়ে দিয়েছেন, তার উপর আবার হাসছেন? আজকে আপনার একদিন কি আমার একদিন। এই বলে সামনে এগোতে নিলেই আরুষ তাড়াতাড়ি করে বাইক চালিয়ে পগার পার যাওয়ার আগে ঋতুকে বলল, ইউ পচা পান্তাবাদ, যা করেছি বেশ করেছি। এই বলে একটা বেঞ্চে গেড়ে চলে গেল আরুষ। এইদিকে আমাদের পচা পান্তা ভাত। থুকো, ঋতু রেগে আগুন হয়ে গেছে। ফাটা ডিসপ্লে, আমার গায়ে কাদা মারা শোধ যদি না নিয়েছি, তবে আমার নামও পচা পান্তা। থুকু থুকু, ঋতু নয়। এই বলে রাখে গজগজ করতে করতে চললো বাড়ি। পুরো ড্রেসটা খারাপ করে দিল। যা ফাটা ডিসপ্লে, তোরে তো আমি। রাতের জ্যোৎস্না ভরা আলোতে বেলকুনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছি মেঘলা আপু, আর মিস বিছানায় বসে বসে ফোন কোতাচ্ছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আপু কথা বলছে। কে জানে কি কথা বলছে এতক্ষণ। মিম তো হ্যালো কেমন আছো, কি করো, এই 3টা বলার পর আর কোনো কিছুই খুঁজে পায় না বলার মতো। আর আপু বাবা কো বাবা, কে জানে কি নিয়ে এত প্যান প্যান করছে। এদিকে সেমভাবে বিছানায় শুয়ে আছে আরিয়ান আর আকাশ। বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে মেঘলার সাথে। আরিয়ানও সেম চিন্তায় আছে, কেমন কথা বলছে ভাইয়া ভাবির সাথে যে, কে জানে। এই ভেবে কাঁথা গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়ল সে। কাল যে অনেক কাজ করতে হবে তাদের। ছুটকি, তোরে তো আমি। এই বলে ছুট লাগলো আপু মিমের দিকে, আর মিমকে লুকিয়ে পড়লো খাটের নিচে। কিছুক্ষণ আগে এক প্রকার বিরক্ত হয়ে চলে গেল বেলকুনিতে। বেলকুনিতে যেতে শুনলো আপু বলছে, বাবু খাইছো? আপুর কথা শুনে মিম বলল, হ বাবু খাইছি। তুমি খাইছো তো না আমি খাইয়ে দিব। তারপর আর কি, আপু ছুট লাগালো পিছন পিছন। মুখে পানি পড়াতে মিম এক প্রকার লাফ দিয়ে উঠলো ঘুম থেকে। এক প্রকার রাগান্বিত হয়ে চোখ ডলতে ডলতে বলল, ওই কে রে শাকচুন্নি কোথাকার, সকালবেলা আমার মুখে পানি দিয়ে ঘুম থেকে ওঠায়। ওদিকে ঋতু বিরক্ত মাখা মুখ নিয়ে বলল, কখন থেকে ডাকছি তোকে, খেয়াল আছে তোর? ভার্সিটি যাবি না নাকি? কটা বাজে খেয়াল আছে? ঋতুর কথা শুনে ঘড়ির দিকে তাকাতেই চোখ গোল গোল হয়ে গেছে। 9:30 বেজে গেছে। অন্য শাকচুন্নি যখন পানি দিয়ে উঠাতে হলো তখন আরো আগে উঠাবি না? এই বলে এক প্রকার লাফ দিয়ে উঠলো। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে ঋতুর দিকে হা হয়ে তাকিয়ে আছে। এতক্ষণ খেয়াল করেনি ময়দা সুন্দরী পুরো ময়দা মেখে এসেছে। এক প্রকার চেঁচিয়ে বলল, উড়ে মামা, তোকে দেখি হেপি সুন্দর লাগছে। ভালো লাগছে, প্রথমবার শাড়ি পরে ভার্সিটি যাচ্ছি। ঋতু কলাপাতা রঙের খুব সুন্দর একটা শাড়ি পরেছে, হাত ভর্তি চুড়ি, চোখে গাঢ় কাজল, আইলাইনার সহ ছোট্ট একটা টিপ। চুলগুলো খোপা করে পিছনে সাদা রঙের ফুল দিয়ে সাজিয়েছে। মুখে ভর্তি মেকআপ দিয়ে ফুলটা সুন্দর করে সেজেছে সে। ঋতুর কথাই ধ্যান ভাঙলো মিমের। কি হলো, এইভাবে তাকিয়ে থাকবি নাকি? তুই তৈরি হবি না? দেখ দেরি হয়ে যাচ্ছে কিন্তু। নো টেনশন, চিল বেবি চিল, মাত্র 15 মিনিট সময় লাগবে। এখন বল কি পরবো আমি? কি পরবি মানে? শাড়ি পরবি? ও আচ্ছা, ওয়েট। মা, ও মা, কি হয়েছে? তাড়াতাড়ি একটা শাড়ি বের করে দাও, ভার্সিটিতে যেতে হবে। তারপর আম্মাজান ওর জন্য একটা কলাপাতা রঙের শাড়ি বের করে দিল। ঋতু আর ওর শাড়ির রং এক হলো, ডিজাইন ভিন্ন। তারপর আর কি আম্মাজানের শাড়ি পরিয়ে দিল। আচ্ছা আম্মু, আপু কই? ও তো অফিসে চলে গেছে। ওর জন্য তো দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। কেন, কি করেছিস কাল রাতে? কি করেছি? পুরো রুম শুধু দৌড়াদৌড়ি করেছি। কেন? বলবো পরে, আগে তৈরি হয়ে চল তো। সুন্দর করে শাড়িটা পরে চুলগুলো খুলে দিল মিম। মুখে সামান্য মেকআপ, চোখে হালকা কাজল, এক হাতে কাচের চুড়ি,
আরেক হাতে ঘড়ি। দেন ও তৈরি। তারপর আম্মাজানকে বিদায় জানিয়ে চলো ওরা। রিকশায় করে চলেছে মিম আর ঋতু। এখন বল, কাল রাতে কি হয়েছিল? তারপর একটা হাসি দিয়ে ওকে সব বলল মিম। সব শুনে ওর হাসি থামছে না। ওর সাথে মিম হাসতে হাসতে চলল ভার্সিটি। পুরো ভার্সিটি সাজাতে ব্যস্ত আছে আরুষ, আরিয়ান সহ আরো সিনিয়র আপু ভাইয়েরা। পুরো ভার্সিটি খুব সুন্দর করে সাজানো হয়েছে আজকে। আরুষ আর আরিয়ান অনেক ব্যস্ত। ভার্সিটিতে ঢুকতেই পুরো হাওয়া হয়ে তাকিয়ে আছে মিম আর ঋতু, কারণ পুরো ভার্সিটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। হাঁটাহাঁটি পা পা করে চলো সামনে। হঠাৎই চোখ গেল সামনে, দেখলো ভাঙা টেপ রেকর্ডার। কিছু মেয়েদের সাথে কথা বলতে বলতে কাজ করছে। একটা মেয়ে তো পারে ভাঙা টেপ রেকর্ডারের গায়ের ভিতর ঢুকে যায়। মেয়েটাকে দেখে বোঝা গেছে এই ক্রাশকে গদগদ, কারণ আজকে ভাঙা টেপ রেকর্ডার কালো রঙের একটা শার্ট আর কালো জিন্স পরেছে। চুলগুলো রোজগারের মতো সাজানো। এক কথাই বলতে অসম্ভব সুন্দর লাগছে তাকে। মিম হঠাৎ বুঝতে পারলো ভাঙা টেপ রেকর্ডার এদিকেই আসছে। ওরে বাবা, কে জানে কি করে। এমনিতেই কালকেই বলেছিল তাড়াতাড়ি সর। মিম এখন থেকে এই ভেবে পিছন ঘুরে মিম অবাক, কারণ ঋতু নেই পাশে। কই গেল? তারপর আর কি, ভাঙা টেপ রেকর্ডারের দিকে একবার তাকিয়ে তাড়াতাড়ি করে চলো মিম ঋতুকে খুঁজতে। এদিকে আরিয়ান মিমের এমন কাজই অবাক, কিছু তো করলো না। তাহলে এইভাবে পালালো কেন? সে তো শুধু বলতে আসছিল শাড়িতে সুন্দর দেখাচ্ছে তাকে। এই মেয়েটা আসলেই একটা পাগল। না না, পাগলি। এই ভেবে আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লো আরিয়ান। কিছু একটা খুঁজতে আরুষ একটা ক্লাসরুমে ঢুকলো। এদিকে পচা পান্তা ভাত মানে ঋতু তখন দেখেছে ফাটা ডিসপ্লে কিছু একটা করতে অন্য রুমে যাচ্ছে। সেটা দেখে সব পিছন পিছন চলে এসেছে। কালকের ফাজলামিটার শোধ নিতে হবে নাকি? বাসা থেকে সব ঠিকঠাক করে এসেছে ঋতু। অনেকক্ষণ যাবৎ কিছু একটা খুঁজছে আরুষ, কিন্তু পাচ্ছে না। হঠাৎ আরুষের মনে হলো কেউ তার মুখে কিছু একটা লাগিয়ে দিয়েছে। মুখে হাত দিতে আঠা আঠা লাগছে তার কাছে। এদিকে ঋতু আরুষের পুরো মুখে কাদা মেখে দিল দৌড়, তাকে আর পাইকে। এদিকে আরুষ ভেবাচাকে খেয়ে গেছে। কি হলো কিছু যেন বুঝতে পারছে না সে। এমন সময় রুমে ঢুকলো আরিয়ান। আরুষের অবস্থা দেখে হা হা করে হেসে দিল সে। আরুষ বিরক্ত মাখা মুখ নিয়ে বলল, দোস্ত হাসিস না, আমার চোখে লেগে গেছে, হেল্প কর। আরুষের কথা শুনে তাড়াতাড়ি করে আরিয়ান আরুষকে ওয়াশরুমে নিয়ে গিয়ে পুরো মুখে পানি দিতে লাগলো। আরিয়ান হেসে বলল, কে করলো এমন? পুরো মুখে কাদা দিয়ে চলে গেছে। আমি কি করে বলবো, পিছন থেকে দিয়ে দৌড়ে চলে গেছে। তবে আমার মনে হয় আমি বুঝতে পেরেছি কে দিয়েছে। আরুষ তার মুখ পরিষ্কার করে জিজ্ঞেস করলো, কে দিয়েছে? কে আবার? পচা পান্তা ভাত, ওর হাতে কাদা দেখেছি আমি। ও, তার মানে কালকের প্রতিশোধ নিয়েছে? কিসের প্রতিশোধ? তেমন কিছু না, কালকে ওর মুখে কাদা দিয়েছিলাম, তবে ইচ্ছা করে দেয়নি তো। ও। সিঁড়ি বেয়ে উপরে উঠতে মিম দেখলো ঋতু এক প্রকার দৌড়ে এইদিকে আসছে। কি হলো, দৌড়াচ্ছিস কেন? তেমন কিছু না, কালকের শোধ নিলাম। কিসের? তারপর ঋতু কালকে থেকে এইমাত্র ঘটে যাওয়া আরুষের সাথে সব বলল। সব শুনে হাসলো মিম। তারপর চলে আসলো নিচের অনুষ্ঠানে। প্রায় 2-3 ঘন্টা যাবৎ একক স্যারেদের ভাষণ শুনতে শুনতে বিরক্ত হয়ে উঠে পড়লো সবাই। ঋতুকে বসতে বলে মিম একটু বাইরে আসলো। ধুর, এইভাবে বসে থাকা যায় নাকি? বসে থাকার চেয়ে তো হাঁটা ভালো। একটার পর একটা রুম টপকে হাঁটছে মিম। এমন সময় হঠাৎ একটা রুমের ভিতর থেকে কেউ হাত ধরে টান দিয়ে ভিতরে নিয়ে গেল। আচমকে এমন হতে পুরো খাপিয়ে গেল ও। দেওয়ালের সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে আরিয়ান। ভয়ে চোখ মুখ দিয়ে ঘাম বেরিয়ে আসছে মিমের। কাপা কাপা গলায় বলল, আপনি এইভাবে টান দিলেন কেন? ও মিস ঝাঁঝবতী লবঙ্গ, ভুলে গেলে কালকের কথা? কি করবেন আপনি? কি করব? এই বলে আরিয়ান আরো কাছে আসতে লাগলো ওর। এদিকে আরিয়ান কাছে আসছে দেখে ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে মিম। বেশ কিছুক্ষণ হয়েছে মিম গেছে, এখনো আসছে না। ঋতু বসা থেকে উঠে খুঁজতে লাগলো মিমকে। হঠাৎ একটা রুম থেকে টান মেরে ঋতুকে একটা রুমে নিয়ে গেল আরুষ। এদিকে আরুষের এমন কাজে চোখ বড় বড় হয়ে গেল ঋতুর। কাঠফাটা রোদ্দুরে ঘেরা দুপুরবেলা পুরো আকাশটাই তার হাসি মাখা মুখ নিয়ে ঘুরছে, কিন্তু আকাশের এই হাসি খুশি মুখে মানুষের অবস্থা পুরো বিগড়ানো। এমন মুহূর্তে ক্লান্ত মাখা মুখ নিয়ে অফিসের কাজ করছে মেঘলা। একই প্রচুর গরম, তারপর কারেন্ট নেই। সব মিলিয়ে একটা বিশ্রী মুডে আছে সে।
এমন সময় ফোনটা বাজলো মেঘলার। একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে ফোনটা ধরলো সে, কিন্তু ফোনের উপর আকাশের নাম দেখে মুহূর্তেই খুশি মোড নিয়ে কথা বলতে লাগলো মেঘলা। তুমি কি এখন একবার বেরোতে পারবে? এখন? আমি তোমার অফিসের নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়েছি, চলে আসো। মেঘলা কিছুক্ষণ ভেবে পড়ল, আসছি আমি। ওকে। অতঃপর ফোনটা কাটলো আকাশ। গাড়িতে বসে আছে আকাশ। সকাল থেকে বাসায় থেকে এক প্রকার বোর হয়েছিল সে। হঠাৎই মেঘলাকে নিয়ে ঘুরতে যাওয়ার ভাবনা আসলো তার। যেই ভাবা সেই কাজ। তারপর গাড়ি নিয়ে চলে আসে সে। কিছুক্ষণ পর আজকের মতো বসের কাছ থেকে ছুটি নিয়ে চলে এসেছে মেঘলা। এমনিতেই খুব একটা ছুটি নেয় না মেঘলা, তাই বস আর মানা করতে পারেনি। খুশি মনে আসছে, চোখে মুখে ক্লান্ত ভাব তার। গাড়ির কাছে আসতেই আকাশ গাড়ি থেকে বের হয়ে গেল। তারপর খুশি মনে মেঘলার হাত ধরে বসিয়ে দিল গাড়িতে। মেঘলাও খুশি মনে বসে পড়ল গাড়িতে। গাড়িতে এসি থাকায় মুহূর্তের ক্লান্ত মাখা মুখের অবসান ঘটল মেঘলার। আকাশও খুশি মনে গাড়ি চালাতে শুরু করলো তাদের নিজেদের গন্তব্যে। দেখুন, আপনি আর যাই করুন, প্লিজ কাদা দেবেন না। এক প্রকার ঘাবড়ে গিয়ে কথাটা বলল ঋতু। এদিকে ফাটার ডিসপ্লে মানে আমাদের আরুষ। ঋতুর ঘাবড়ানো মুখ দেখে মনে মনে হাসলো, বাহিরে তা প্রকাশ করলো না। আরুষ কিছু জোর গলায় পড়ল, কেন? তুমি তো আমার পুরো মুখ কাদা দিয়ে দৌড়ে দিলে। এবার ঋতু আরো কিছুটা ঘাবড়ে গিয়ে পড়ল, দেখুন, আপনি কালকে আমায় পুরো কাদা দিয়ে ভূত বানিয়ে দিয়েছিলেন, তার জন্য এতটুকু মজা করেছি আর কি। ও, এতটুকু মজা করছো? এই বলে ঋতুর আরো কাছে আসলো আরুষ। এদিকে ঋতু আরুষ এতটা কাছে আসাতে এক অসম্ভব অনুভূতি ফিল হচ্ছে তার। চোখে মুখে হালকা ঘামের আবরণ, তার সাথে অস্থিরতা। ঋতুর এমন রিয়াকশন দেখে মুচকি হাসলো আরুষ। মুচকি এসে বলল সে, তুমি যা করছো আমিও তাই করব। ঋতু তো পুরো ভয়ে গদগদ, ভয় মাখা মুখ নিয়েই বলল, প্লিজ প্লিজ ফাটা ডিসপ্লে, ইয়ে না থুকু, ফাটা লাইট। আরে দূর আরুষ ভাইয়া, এমন করবেন না, আমার পুরো সাজ নষ্ট হয়ে যাবে। ও, এখন ফাটা ডিসপ্লে বাদ, সোজা আরুষ ভাইয়া। সরি সরি, আগে যা হয়েছে ভুলে যান, আর আমি কোনো ফাজলামো করব না। মুখে এ কথা বলো, মনে মনে অন্য কথা বলছে ঋতু। শালা, একবার মেকআপ বাঁচিয়ে যাই, তারপর তোরে দেখাবো কত ধানে কত চাল। এদিকে আরুষ ঋতুর মুখের দিকে তাকিয়ে আছে গভীরভাবে। সকালে ঋতুকে দেখে আকৃষ্ট হয় আরুষ। শাড়িতে যে পচা পান্তা ভাতকে এত সুন্দর লাগবে বুঝতেই পারেনি আরুষ। কিন্তু এত সাজের মধ্যেও কোথাও কিছু একটা ভুল করেছে ঋতু, এমনটা মনে হচ্ছে আরুষের। হঠাৎ ধ্যান ভাঙলো আরুষের। দেখুন ফাটা ডিসপ্লে, না না সরি আরুষ ভাইয়া, আমাকে যেতে দিন। যেতে তো দিবই, তার আগে আমার সাথে ফাজলামি করাটা সুদ তো নিয়ে নেই। এই বলে আরুষ তার পকেট থেকে কিছু একটা বের করতে নিল। এদিকে ঋতু তা দেখে ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। আরুষ তার হাতটা বের করে আঙ্গুল দিয়ে ঋতুর গালে হাত দিল। আরুষের স্পর্শে ঋতু পুরো কেঁপে উঠল। বুকের ভিতর ধুকপাকানি শুরু হয়ে গেল তার সাথে ভয়ে আটকে উঠেছে সে। মনে হয় তার 2 ঘন্টার স্বাদ সব বৃথা হয়ে গেল। এদিকে আরুষ তার আঙ্গুল নাড়াতে নাড়াতে ঋতুর বাধা খোপা পর্যন্ত যেতেই ঋতুর মুখের দিকে একবার তাকিয়ে ঋতুর রিয়াকশন দেখে মুচকি হেসে টান মেরে ঋতুর চুল খুলে ফেল। সাথে সাথে ঋতুর মাথার চুল খুলে পুরো কোমর পর্যন্ত ছড়িয়ে গেল। আর যে এমন কিছু করবে তা হয়তো ঋতু কল্পনাও করতে পারেনি। ঋতু তার চোখ খুলে প্রশ্ন মাখা মুখ নিয়ে তাকালো আরুষের চোখের দিকে, যার অর্থ, কেন এমন করলেন আপনি? আরুষ হয়তো ঋতুর চোখের ভাষা বুঝতে পেরে আর একটু ঝুঁকে ঋতুর কানের কাছে মুখ নিয়ে এসে আস্তে করে বলল, এবার ঠিক আছে, পচা পান্তা ভাত। আর একটা কথা, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে, একদম দোকান থেকে কিনে আনা প্যাকেট করা বিরিয়ানির মতো। এই বলে হালকা হেসে ঋতু কোমর ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল আরুষ। সব তার মাথার উপর দিয়ে গেছে, পুরো পাথরের মতো দাঁড়িয়ে রইল সে। মা গো মা, আমারে বাঁচাও, এই ভাঙ্গা টেপ রেকর্ডার আমারে মনে হয় মেরেই ফেলবে। এক প্রকার চেঁচিয়ে কথাগুলো বলল মিম। এদিকে আরিয়ানের হঠাৎ করে ঝাঁজপতি লবঙ্গের চিৎকারের কারণটা বুঝতে পারছে না। অবাক হয়ে তাকিয়ে থেকে আরো কিছু বলার সুযোগ না দিয়ে আরিয়ান মিমের মুখ চেপে ধরে পড়ল। হেই, এভাবে চেঁচাচ্ছ কেন? কেউ দেখে ফেললে কি বলবে? আরিয়ানের এমন কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল। কি করলো মানে? উনি আমার ঘাড়ে? ছি, এত লুচু কোথাকার। কিছুক্ষণ আগে আরিয়ান মিমের কাছে ঝুঁকে ওর ঘাড়ে একটা কামড় দিয়ে দিল। ওনার এমন কাজে ও পুরো বোকা বনে গেল।
আর ব্যথা পেয়েই তো চেঁচালো আর বলে কিনা কি হয়েছে। আবারও আরিয়ান বলে উঠল, আরেকবার চেঁচালে কিন্তু এইবার যা করলাম তার উল্টো কিছু করব। কথা শুনে চোখ বড় বড় করে তাকালো তার দিকে। অন্য কিছু করবে তার মানে কি? আরিয়ান হয়তো মিমের মনের কথা বুঝতে পেরে কানের কাছে তার মুখ নিয়ে এসে বলল, কিছু বোঝে না পাগলি মেয়ে কোথাকার। এই বলে হেসে উঠল আরিয়ান। আরিয়ানের এমন কথা শুনে পুরো বোকা বনে গেল মিম। ও কি বুঝবে? আশ্চর্য। এদিকে শ্বাস তো প্রায় বন্ধ হয়ে যাবে মনে হয়। তার সাথে শালে কামড় দিছে, সেখানে তো এখন জ্বলছে। শালের মনে হয় পুরো দাঁত বসিয়ে দিয়েছে। ওকে চিনে না। মিম এর শোধ পরে নিবে ভাঙা টেপ রেকর্ডারের থেকে। আরিয়ানের কথায় ধ্যান ভাঙলো ওর। এই এত কি ভাবছো? নিশ্চয়ই নতুন কোনো ফাইজলামি করার কথা। আচ্ছা, এত ইডিয়েট মার্কা কাজকর্ম কোথা থেকে আসে তোমার মাথায়? তার চেয়ে বাসায় বসে একটু কাজকর্ম করলেও তো পারো। এই বলে মাথায় একটা চাটি মারল আরিয়ান। ওনার এমন কাজে যেন অবাকের উপর অবাক হচ্ছে মিম। হঠাৎই আরিয়ান ওর মুখ থেকে তার হাত সরিয়ে ফেললেন। সাথে সাথে জোরে নিঃশ্বাস নিতে লাগলো মিম। আর কিছুক্ষণ থাকলে হয়তো মারা যেত। এক প্রকার চেঁচিয়ে বলল, ইউ ভাঙা টেপ রেকর্ডার, আপনাকে তো আমি পরে দেখে নিব। এই বলে সজোরে একটা ধাক্কা মেরে সরিয়ে ফেলল আরিয়ানকে। তারপর এক প্রকার দৌড়ে চলে আসলো ওখান থেকে। এদিকে আরিয়ান মিমের এমন কাজে মুচকি এসে সেও চলে আসলো। রুম থেকে দৌড়ে বেরিয়ে আসতেই দেখলো ঋতু চুল খুলে হেঁটে সামনে যাচ্ছে। ওকে দেখতে পেয়ে দৌড়ে পিছন থেকে জড়িয়ে ধরে শ্বাস ফেলতে লাগলো মিম। তারপর ঋতুকে বলল, দোস্ত চল এখন বাসায় যাব। ঋতুও শান্ত গলায় বলল, চল। তারপর আর 2 মিনিট দেরি না করে দুজনে চলে আসলো ভার্সিটির বাইরে। তারপর রিক্সা করে চলল ওরা। অদ্ভুত ব্যাপার, ঋতু এত চুপ হয়ে আছে কেন? বিষয়টা মাথায় না ঢুকলেও এই মুহূর্তে কিছু জিজ্ঞেস করার মুডে নেই মিম। পরে জিজ্ঞেস করে নিবে। তারপর আর কি, ব্যস্ত রাস্তায় ব্যস্ত মানুষদের দেখতে দেখতেই চললো ওরা। তার সাথে আরিয়ানের এমন কাজের পাল্টা জবাবও তো দিতে হবে নাকি? এদিকে ভার্সিটির ভিতরে আরিয়ান আর আরুষ একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। তারপর তারাও ভার্সিটির বাকি কাজ শেষ করে চলল তাদের বাড়িতে। পার্কের পাশে বসে থাকা নদীর কিনারে বসে আছে আকাশ আর মেঘলা। ফুরফুরে বাতাস বইছে চারপাশে। চারিপাশে রয়েছে ইয়া বড় বড় কিছু গাছপালা। এদের পাশ বেয়ে বয়ে চলেছে একটা নদী। নদীর কিনারায় এক পাশে একটা গাছের নিচে বসে আছে আকাশ আর মেঘলা। দুপুরবেলা, তাই তেমন কেউ নেই বললেই চলে। চারিদিকে ফুরফুরে বাতাস, ক্লান্ত মাখা মুখ নিমিষেই চলে যাবে সবার। তেমনি মেঘলারও ক্লান্ত মাখা মুখ নিমিষে চলে গেছে। আকাশ তো এই কাজটা করার জন্য এখানে নিয়ে এসেছিল মেঘলাকে। মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আকাশ মেঘলার দিকে। সাদা সালোয়ার কামিজে অসম্ভব সুন্দর লাগছে মেঘলাকে। বাতাসে মেঘলা চুলগুলো উড়ছে ভীষণ, এতে করে আরো বেশি সুন্দর লাগছে মেঘলাকে। আকাশ আনমনে তার হাত দিয়ে মেঘলার চুলগুলো কানের পাশে গুজে দিল। আচমকা এমন হওয়াতে মেঘলা কিছুটা অবাক হলেও পরক্ষণেই মুচকি হাসলো সে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে তার এখানে এসেছে। জায়গাটা এতটাই সুন্দর যে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারল না আকাশ আর মেঘলা। হঠাৎই আকাশ বলে উঠল, তাহলে এখন যাওয়া যাক। চল। তারপর দুজনেই গাছের নিচ থেকে উঠে দাঁড়ালো। তারপর দুজনেই দুজনের হাত ধরে চলতে লাগলো। তারপর গাড়ি করে চললো তারা। তারপর তারা একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে তারপর আকাশ মেঘলাকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে নিজেও চলে গেল তাদের বাড়িতে। আয়নার সামনে দাঁড়িয়ে আছে মিম। ঘাড়ের দাগটা একদম লালচে হয়ে গেছে। ভাঙা টেপ রেকর্ডার এত জোরে কামড় দিল, ভাবতেও অবাক লাগছে কি করে পারলো ওর মতো ভোলা ভালা নিষ্পাপ বাচ্চা মেয়েটার সাথে এমন করতে। শালা, তোর কোনোদিন বিয়ে হবে না দেখিস। এমন সময় দরজা নক করলো আপু। এক প্রকার ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে দাগটাকে ঢেকে ফেললো। তারপর নিজেকে স্বাভাবিক করে চললো দরজা খুলতে। দরজা খোলার সাথে সাথেই আপু বলে উঠলো, এতক্ষণ দরজা আটকে কি করছিলি? কিছু করিনি, তুই আগে বল। এত খুশি খুশি ভাব নিয়ে কোথা থেকে আসছো? কোথা থেকে আসছি মানে? অফিস থেকে। না না, রহস্যময় গন্ধ পাচ্ছি। কচু পাচ্ছিস? সর, আমি ওয়াশরুমে যাব। তারপর আর কি, আপুকে টপকে চলে গেল। মিমো কিছু না ভেবে বসে পড়ল বিছানায়। রাত 8টা। বিছানায় শুয়ে আছে ঋতু। সারাদিনে শুধু একটা কথাই মাথায় আসছে তার। হঠাৎ করে ফাটার ডিসপ্লে এমন কেন করলো?
যার উত্তর এখনো মিলল না ঋতুর। চোখ বন্ধ করে শুধু আরুষের দেওয়া স্পর্শগুলো অনুভব করে ঋতু। কিন্তু কেন এমনটা তো আগে কখনো হয়নি তার। প্রতিবারই প্রশ্নগুলো মাথায় এসে নাড়া দিচ্ছে ঋতুর। এমন সময় ফোনটা বেজে উঠল ঋতুর। নাম্বারটা অচেনা লাগছে ঋতুর কাছে। ফোনটা তুলবে কি তুলবে না এটা ভাবতে ভাবতে ফোনটা কেটে গেল। কিছুক্ষণ পর আবারও ফোন বাজলো ঋতুর। আর কিছু না ভেবেই ফোনটা তুলে বলল সে, হ্যালো, কে? কেমন আছে বিরিয়ানির প্যাকেট? হোয়াট, বিরিয়ানির প্যাকেট? কে বিরিয়ানির প্যাকেট? কেন তুমি? আপনি মনে হয় রং নাম্বারে ফোন দিয়েছেন। এই বলে ফোনটা কেটে দিল ঋতু। কিছুক্ষণ পর আবার ফোন বাজলো ঋতুর। এক প্রকার বিরক্ত মাখা মুখ নিয়ে বলল, ওই মিস্টার কানা হনুমান, আপনি কি একবারের কথা বুঝতে পারছেন না? আপনি রং নাম্বারে ফোন দিয়েছেন। অপর পাশের ব্যক্তিটি বলে উঠল, আরে কোনো রং নাম্বারে ফোন দেয়নি, একদম ঠিক জায়গায় ঠিক নাম্বারে ঠিক মানুষের কাছে ফোন দিছি। এখন শোনো, আজকে ভার্সিটিতে কলা পাতা রঙের শাড়িতে তোমাকে কিন্তু অনেক সুন্দর লেগেছে। এইবারের কথা শুনে ঋতু অবাক হয়ে বলে উঠল, মানে আপনি আমাদের ভার্সিটিতে পড়েন? সবকিছু জানার কি খুব দরকার আছে মিস বিরিয়ানির প্যাকেট? আর একটা অবাক করার কথা বলবো। কি? আমি কিন্তু তোমাকে আর আরুষকে একসাথে এক রুমে দেখেছি। তবে আরুষের করা কাজটা কিন্তু সত্যি অসাধারণ লাগছিল তোমাকে। এখন বলো, তোমরা দুজন একসাথে কি করছিলে? ছেলেটির কথা শুনে ঋতু অনেকটাই ঘাবড়ে গিয়ে বলল, কে আপনি? আমি কে তা না হয় পরে জানাবো। এইটুকু বলে ফোনটা কেটে দিল ছেলেটি। এদিকে ঋতু ঘাবড়ে গিয়ে কয়েকবার ঢোক গিলে ফেলল। তারপর ছেলেটির বলা কথাগুলো ভাবতে ভাবতেই ঘুমের দেশে পাড়ি দিল। এদিকে অচেনা ছেলেটি ফোনটা কেটে মুচকি হেসে ঘুমিয়ে পড়ল। রাতের ফুরফুরে আলোতে বেলকনিতে দাঁড়িয়ে আছে আরিয়ান। আকাশে থাকা চাঁদটার দিকে তাকিয়ে আছে আরিয়ান আর মুচকি হাসছে। কারণ চাঁদের হাসির মাঝে আরিয়ান যে তার প্রেয়সীর মুখ খুঁজে পাচ্ছে। আবারও হাসলো আরিয়ান। এমন সময় রুমে ঢুকলো আকাশ। আরিয়ানকে বেলকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে ধীর পায়ে এসেও সেদিকে পা বাড়ালো। আরিয়ানের কাছে এসে আকাশ বলে উঠল, কি হলো, এখনো ঘুমাসনি? আর উপরে তাকিয়ে কি দেখিস? আমার প্রিয়সীকে। মানে? না মানে ওই আকাশের চাঁদটাকে দেখছিলাম। ও তারপর দুই ভাই মিলে কিছুক্ষণ একসাথে গল্প করে তারপর দুজনে একসাথে ঘুমের দেশে পাড়ি দিল। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। এই এক সপ্তাহে অনেকবার ঝগড়া হয়েছে ওর আর আরিয়ানের আর ঋতুর সাথে আরুষের। তবে অদ্ভুত ব্যাপার হলো, ঋতুর বলা অচেনা নাম্বার ছেলেটি প্রায় ঋতুকে ফোন দিয়ে ডিস্টার্ব করে, কিন্তু এখনো পর্যন্ত পরিচয়টা দিল না। কি অদ্ভুত। আজকে থেকে আপুর বিয়ের সব কাজ শুরু হবে। আজকে বিকেলে মিম, ঋতু ওরা সবাই মিলে যাবে আপুর বিয়ের শপিং করতে। উফ, ভাবতেই মজা লাগছে। আজকে বিকেলে আবার ভাঙা টেপ রেকর্ডার আর ফাটা ডিসপ্লে আসবে, তার সাথে আঙ্কেল আন্টি আর আকাশ ভাইও। তাই আজকে আর ভার্সিটি যাবে না, বাসে থাকবে। এমন ইচ্ছে নিয়ে এখনো বিছানায় ঘুমিয়ে আছে মিম। এমন সময় রুমে প্রবেশ করলো মিমের আম্মু। এসে বলে উঠল, আজকে ভার্সিটি যাবি না? না, আজকে শপিং এ যাব না। শপিং এ যাবি তো বিকেলে, তবে এখন ভার্সিটিতে না যাওয়ার কি দরকার? এমনি যাব না, ভালো লাগছে না। এই বলে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম আমি। কিছুক্ষণ পর আবার আপু এসে ডাকাডাকি শুরু করলো। একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে বলে উঠল, উফ আপু, এখন তুমিও ভাষণ দিতে শুরু করো না। আরে ভাষণ দিলাম কোথায়, বলছি ঘুম থেকে উঠে চাটা খেয়ে নে। ও এই ব্যাপার, ওকে চাটা রেখে যাও, আমি খেয়ে নেব পরে। এই বলে আবারও ঘুমিয়ে পড়লো। তারপর আর কি, চার খাওয়া হলো না। দুপুর 3টা, সবাই তৈরি হচ্ছে শপিং এ যাওয়ার জন্য। আর ও বসে বসে তা দেখছে, কারণ ওর সাজা হয়ে গেছে আরো আধা ঘন্টা আগে, কিন্তু এখনো আপুর হলো না। এমন সময় ব্ল্যাক চুড়িদার পরে রুমে ঢুকলো ঋতু, কারণ ও তো যাবে ওদের সাথে। ঋতু মুচকি হেসে বলল, কি তুই তৈরি হয়ে গেছিস? তা তো কখনই হয়ে গেছে, এখন আপু আর আম্মু হলেই চলবে। বলতে বলতে দুজনে তৈরি হয়ে আসলো। তারপর ওরা 4 জন মিলে চলো শপিং করার উদ্দেশ্যে। আকাশ ভাইও আসবে শপিং মলে। তারপর ওরা বসতেই ড্রাইভার কাকু গাড়ি চালানো শুরু করলেন। শপিং মলে পৌঁছাতেই দেখতে পেল সবাই চলে এসেছে। তারপর সবাই মিলে শপিং মলের ভিতরে গেল। দেওয়ালের সাথে চেপে ধরে চোখ লাল করে তাকিয়ে আছে ভাঙা টেপ রেকর্ডার। আর ওনার এমন কাজে মিম পুরো অবাক হয়ে গেছে। হঠাৎ করে কি হলো তার?
কিছুক্ষণ আগে সবাই মিলে শপিং করছিল। দেন সবাই হেসে হেসে কথা বলে শপিং করছিল। এদের মধ্যে আমাদের জাহাজপতি লবঙ্গ আপামনি এক ছেলের সঙ্গে অতিরিক্ত লেভেলের হেসে কথা বলছিল। দুজনে খুব মজা করছিল আর হাসাহাসি করছিল। আর এদিকে আমাদের ভাঙ্গা টেপ রেকর্ডার তা দেখে তেলে জলে আগুন হয়ে ফুলছিল। তারপর আর কি, যেই না মিম একটা ড্রেস পরতে চেঞ্জিং রুমে যেতে নেয়, তার সাথে সাথে আরিয়ানও যায় আর ওকে দেওয়ালের সাথে চেপে ধরে। একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে আরিয়ান বলল, আপনি এভাবে ধরে আছেন কেন? এত ছেলেদের সাথে হেসে হেসে কথা বলার কি আছে? মানে? ছেলেদের সাথে গায়ে পড়ে কথা বলতে খুব ভালো লাগে, তাই না? এসব কি বলছেন আপনি? কেন বুঝতে পারছো না, নাকি না বোঝার ভান করছো? বিশ্বাস করুন, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। মিমের কথা শুনে আরিয়ান সজোরে দেওয়ালে একটা বাড়ি মারে। তারপর রাগ দেখে হনহন করে চলে গেল। এদিকে মিম হাবলা কান্তের মতো তাকিয়ে রইল। কি হলো, কেন হলো, কিছুই বুঝতে পারছে না। তারপর আর কি, কিছু না ভেবে যে কাজ করতে এসেছিল সেই কাজে মন দিল। পুরো শপিং মলে ঘুরে ঘুরে কিছু জামা কাপড় দেখছে ঋতু, আর আমাদের ফাটা ডিসপ্লে তাকে জ্বালিয়ে মারছে। যেমন ঋতু যখনই একটা ড্রেস হাতে দেয় তখনই আরুষ বলে ওঠে, পচা পান্তাবাদ, ওটাই তোমাকে ভালো দেখাবে না, ওই ড্রেসটাই শুধু আমার বউকে ভালো লাগবে। আর ঋতু তা শুনে রেগে গিয়ে ওই ড্রেসটাই নেই। এদিকে আরুষ শুধু হাসছে। ঋতুকে জ্বালাতে খুব ভালো লাগছে তার। হঠাৎ ঋতুর মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। ঋতুর সামনে একটা মেয়েকে দেখে কিছু ড্রেস দেখছে সে। ঋতু আসতে গিয়ে মেয়েটির পাশে দাঁড়ায়। এমন সময় আরুষও গিয়ে পাশে দাঁড়ায়। ঋতু একটা ড্রেস ধরতে নিলেই আরুষ বলে উঠল, ওটা তো একদমই নিও না, ওটা নিলে তোমার একদম পেতনির মতো লাগবে, মনে হবে কোনো রাক্ষসী পড়েছে। এমন সময় সে মেয়েটি চেঁচিয়ে বলল, হট, কিসব বাজে বাজে বলছেন আপনি? আর পাশে তাকিয়ে ঋতুর জায়গায় অন্য মেয়েকে দেখেই বলে উঠল, ও সরি, আমি আসলে। আর কিছু বলার আগেই মেয়েটি বলে উঠল। এই বলে আরো কিছু কথা শুনিয়ে মেয়েটি চলে গেল। মেয়েটি যেতেই ঋতু জামা কাপড়ের আড়াল থেকে বের হয়ে হাসতে লাগলো। এদিকে আরো বুঝতে পেরেছে এই সব কিছু ঋতুই করেছে। কি মিস্টার ফাটা ডিসপ্লে, কেমন দিলাম? একদম ঠিক হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো মেয়েটা একটা থাপ্পড় দিবে, কিন্তু ব্যাড লাক, দিল না। যাক, ভালো হয়েছে ফাটা ডিসপ্লে। এই বলে হাসতে লাগলো ঋতু। আরুষ একটা রাগী লুক নিয়ে ঋতুর দিকে আসতে লাগলো। এদিকে ঋতু আরুষের এমন কাজ দেখে ঘাবড়ে গিয়ে যেই না দৌড় দিতে যাবে, সাথে সাথেই আরুষ ধরে ফেলল ঋতুকে। ঋতুর হাত পিছনের দিকে ঘুরিয়ে জাপটে ধরে আরুষ বলল, খুব মজা লাগছে তাই না আমাকে অপরিচিত একটা মেয়ের কাছ থেকে কথা শোনাতে? মজা লাগছে না? আপনি যে এতক্ষণ যাবৎ আমাকে জ্বালাচ্ছিলেন, তার জন্য এতটুকু শাস্তি তো দিতেই পারি। ও, তুমি আমার শাস্তি দিবে? এখন যদি আমি একটা শাস্তি দিই তখন কি করবে? মানে? মানে? এই বলে আরুষ ঋতুর ঠোঁটের অনেকটাই কাছে চলে এসেছে। ঋতু ঘাবড়ে কি বলল, দেখুন, আপনি এতক্ষণ জ্বালিয়েছেন, তার শোধ নিয়েছি আমি, তাই শোধবোধ। ও, শোধবোধ? কিন্তু আমি যে এখন কিছু একটা করতে চাই। ঋতু একটা শুকনো ঢোক গিলে পড়ল। কি করবেন? আরুষ ঋতুর ঠোঁটের আরো কাছে চলে এসেছে। হঠাৎ আরুষ একটা অন্যরকম ঘায়েলের চলে গেল। এদিকে ঋতুও আরুষের এতটা কাছে আসাতে অন্যরকম অনুভূতিতে চলে গেছে। দুজনেরই একটা নেশা লাগানোর মুডে চলে গেছে। আরুষ ঋতুর ঠোঁটে নিজের ঠোঁট দিতে যাবে, এমন সময় আরুষের ফোনটা বেজে উঠল। সাথে সাথে আরুষ ঋতুকে ছেড়ে দেয়। দুজনেই নিজেদের কাজের লজ্জা পেয়ে দুজনেই দুদিকে চলে যায়। আরুষ তার ফোনটা কানে তুলে বলে, বলো। ওপাশ থেকে আরিয়ান বলে উঠল, কই তুই, কখন থেকে খুঁজছি? আসছি আমি। এই বলে আরুষ চলে যেতে লাগলো। আজকের মতো সবাই সব শপিং করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিবে। এমন সময় আরুষ ভাই বলে উঠল, আন্টিরা আপনারা তাহলে গাড়ি করে চলে যান, আমরা 6 জন কিছুক্ষণ পরে আসছি। হঠাৎ ওনার এমন কথা শুনে মিমা ঋতু অনেকটাই অবাক হলো, কিন্তু অবাক হলো না আপু আর আকাশ ভাইয়া সাথে আরিয়ান। আম্মু আর আঙ্কেল আন্টি কিছুক্ষণ ভেবে পারমিশন দিয়ে দিলেন। তারপর আর কি, ওনারা সব শপিং নিয়ে চলে গেলেন বাসায়। আর ওরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে বসে আছে 6 জন। 6 জনই গোল হয়ে বসে আছে। এমন সময় আরুষ ভাই বলে উঠলেন, ঋতু, তোমার সাথে আমার কিছু কথা আছে, দিকে আসো। আরুষ ভাইয়ের এমন কথা শুনে মিম ঋতু দুজনেই অবাক হলো। এক প্রকার বাধ্য হয়ে ঋতু উঠে চলে গেল আরুষ ভাইয়ের সাথে। আবার কিছুক্ষণ পর আরিয়ান বলে উঠল, তোমার সাথে কথা আছে, ওদিকে চলো। আরিয়ানের
হঠাৎ এমন কথা শুনে অবাক হলো মিম। নিশ্চয়ই আবার কোনো বিষয় নিয়ে কথা শোনাবে, তাই বলল, যাব না আমি। তোমাকে বলছি না কথা আছে, তাড়াতাড়ি চলো। কিন্তু মিমের কথা হচ্ছে এখন কোথাও যাব না। আরিয়ান হঠাৎ ওর হাত ধরে নিয়ে যেতে লাগলেন। মিম তো পুরো পোকা বনে গেল। এদিকে ওর আর আরিয়ানের এমন কাজ থেকে আপু সহ আকাশ ভাইও হাসলেন। তারপর আকাশ ভাইয়া মেঘলার সামনে বসে ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করলেন। আপু বলে উঠল, ওদের দুজনকে ইচ্ছে করে আরিয়ান আর আরুষ নিয়ে গেল, তাই না? বিনিময়ে আকাশ কিছু বলল না, শুধু হাসলো। তারপর দুজন মিলে গল্প করতে শুরু করলো। আর যাই হোক, কাপলদের একটু আলাদা থাকাই উচিত, তাই নয় কি? রাস্তায় হাঁটছে পাশাপাশি আরুষ আর ঋতু। হঠাৎই ঋতু বলে উঠল, ও তার মানে ওনাদের একা সময় কাটানোর জন্য আমাদের ওখান থেকে ওঠানো হলো। আমি তোমাকে আর আরিয়ান তোমার বেস্টকে সে যাই বলো একদিন থেকে ভালোই হলো। মানে? হঠাৎ ঋতু একটা ফুচকার দোকান দেখতে পেল। সাথে সাথে ঋতু খুশি হয়ে বলল, ফাটা ডিসপ্লে, চলেন। কোথায়? ওই যে ফুচকার দোকান। কি? আরে দূর, এই বলে ঋতু আরিশের হাত ধরে নিয়ে যেতে লাগলো ফুচকার দোকানের সামনে। ফুচকাওয়ালাকে ঋতু বলল, 2 প্লেট ফুচকা দেন, খুব করে ঝাল দিয়ে। ঋতুর এত খুশি হওয়া মুখ দেখে আরুষ পুরো অবাক। সামান্য ফুচকা দেখে এত খুশি কি করে হতে পারে? ঋতু খুশি হয়ে বলল, ফাটা ডিসপ্লে, আপনারটাই খুব ঝাল দিবে। আরুষও আনমনে বলে দিল। তারপর আর কি, ঋতুর কথা মতো ফুচকাওয়ালাও 2 প্লেট ফুচকা প্রচুর ঝাল দিয়ে দিলেন। ফুচকা হাতে পেতেই ঋতু খেতে শুরু করলো। এদিকে আরুষ বেচারা একটা খেয়ে অবস্থা খারাপ, এত ঝাল। আরুষের চোখে পানি চলে আসছে। তারপর খেয়ে চলেছে একের পর এক। এদিকে ঋতু আরুষের অবস্থা দেখে হালকা হেসে বলল, আপনাকে আর খেতে হবে না ফাটা ডিসপ্লে। আরুষ ঋতুর কথা শুনে রেখে দেয় ফুচকা। তারপর পানি খেয়ে চলে যায় একটা মিষ্টির দোকানে। কারণ ফুচকা এতটা ঝাল ছিল যে আরুষের চোখ পুরো লাল হয়ে গেছে। আরুষ অন্য কোনো মিষ্টির কথা ভেবে মুচকি হাসলো, কিন্তু আরুষের এভাবে হাসার কারণটা বুঝতে পারল না ঋতু। মিমকে কোলে করে আরিয়ান হাঁটছে। ওনার এমন কাজে অবাক হলেও ভালো লাগছে ভীষণ। ভালো হয়েছে জুটাতে ছিঁড়ে গেছে। কিছুক্ষণ আগে আরিয়ানের সাথে কথা বলতে বলতে হাঁটছিল মিম। আরিয়ানের তখন জোর করে আনার পিছনের কারণ শুনেই সত্যি নিজেকে বোকা মনে হচ্ছে ওর। সত্যি এতটুকু বিষয় মাথায় আসলো না। হঠাৎই জুতোটা ছিঁড়ে যায় ওর। তারপর আর কি, কথা হলো জুতো ছাড়া হাঁটতে পারবো না, তাই এক প্রকার জোর করে আরিয়ান কোলে উঠিয়ে নিলেন ওকে। আরিয়ান কোলে নিতে মিমো আরিয়ানের গলা জড়িয়ে ধরলো। আরিয়ান প্রথমে অবাক হলো, কিছু বলল না। হঠাৎ মিম বলল, আইসক্রিম খাবো, চলেন। আরিয়ানও কিছু না বলেই কোলে করে নিয়ে গেলেন আইসক্রিমের দোকানে। তারপর ওরা আইসক্রিম খেতে লাগলো। এভাবে চলে গেল প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা পর হঠাৎই আরিয়ানের ফোন বাজলো। তারপর ওকে আবার কোলে তুলে নিয়ে চলো আপুরা যে রেস্টুরেন্টে আছে সেই রেস্টুরেন্টে। ওরা পৌঁছানোর আগেই আরুষা ঋতুটাও চলে এসেছে। ওদের এভাবে দেখেই দুজনেই অবাক হলো, কিন্তু কিছু বললো না, শুধু হাসলো। আরিয়ান ওকে নিচে নামিয়ে দিল। এমন সময় আপুরাও চলে এসেছে। ওরা 3 জন গাড়িতে করে বাড়িতে চলে যেতে লাগলো, আর বাকি 3 জন অন্য গাড়িতে করে। বাড়ি ফিরে বিছানায় গিয়েই ঘুম। আরেকটা সকাল, তবে আজকে দিনটা কাটবে বাকি দিনগুলোর চেয়েও হয়তো আরো সুন্দর, কারণ আজকে ওদের পুরো বাড়ি সাজানো হবে। এমন সময় রুমে ঢুকলো হাতে চায়ের কাপ নিয়ে আপু। সূর্যি মামা তার দেওয়া আলোতে পুরো রুম ভরিয়ে দিয়েছে। হালকা তাপমাত্রায় বাতাস বইছে চারিদিকে। বাতাসে জানালায় থাকা পর্দাগুলো উঠছে। সব মিলিয়ে মুহূর্তটা শীতলতায় ঘেরা। আর এই শীতলতায় ঘেরা পরিবেশে চা হাতে বিছানায় বসে আছে মিম আর আপু ওর সামনে। সকাল সকাল আপুর হাতে চা সত্যি খুব ভালো লাগে। মুহূর্তে কিছু একটা ভেবে মন খারাপ লাগলো ওর। প্রতিদিন আপুর চাটাকে যে খুব মিস করবে সে। চায়ের কাপটা টেবিলে রেখে আপুকে জড়িয়ে ধরল মিম। হঠাৎ আপুকে জড়িয়ে ধরতে আপু অবাক হয়ে পড়ল। কি হলো ছুটকি? আপু, তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি থাকবো কিভাবে? দূর পাগলি, কেন থাকতে পারবি না? সাথে থাকলে তো শুধু ঝগড়া হয়, দূরে গেলে তো ভালোই থাকবি। আপু, তুমি খুব পচা, যাও, তোমার সাথে কোনো কথা নেই। আমি শুধু তোমার সাথে ঝগড়া করি। এই বলে আপুকে ছেড়ে দিল। আপু মুচকি হেসে ওকে জড়িয়ে ধরে পড়ল। ধুর পাগলি, আমি তো মজা করছিলাম। আচ্ছা শোন, তুই যদি একান্তই থাকতে না পারিস তাহলে আমার দেবর আরিয়ান আছে না,
ওর সাথে তোর বিয়ে দিয়ে দেবো, তারপরে 2 বোন মিলে একসাথে থাকবো। কেমন লাগলো আইডিয়াটা? খুব বাজে। ভাঙা টেপ রেকর্ডারকে বিয়ে করব আমি? তোমার মাথা খারাপ? সারাদিন শুধু ঝগড়া হবে আমাদের। তবে একদিন থেকে ভালোই হতো, তুমি আমি একসাথে থাকতাম, কিন্তু তারপরও আমি রাজি নই। মিমের কথা শুনে আপু হাসলো, কিন্তু হাসার কারণটা মিম বুঝলো না। না বুঝে মিমও আপুর সাথে তাল মিলিয়ে হেসে দিল। এমন সময় রুমে ঢুকলো আম্মু। ওদের হাসতে দেখে বলল, কি হলো, 2 বোন মিলে হাসছিস কেন? এমনি হাসছি। আচ্ছা শোন, আজকে পুরো বাড়ি পরিষ্কার করব, তাই তাড়াতাড়ি তোর খাওয়া শেষ কর, তারপর আমার সাথে কাজ শুরু কর। আমার কথা শুনে মেঘলা বলল, মা আমি কি করব? তুই কিছু করবি না, আজকে সব কাজ মিম করবে। আমার কথা শুনে অবাক হলো মিম। কি বলে? এত বড় বাড়ি নাকি ও পরিষ্কার করবে? চোখ বড় বড় করে তাকালো আম্মুর দিকে। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আম্মু বলল, ওভাবে তাকিয়ে আছিস কেন? কথা কি কানে যায়নি? তাড়াতাড়ি কর, দিনে দিনে শুধু কামচুর হইতাছস। কিছু আজকে আর কোনো বাহানা চলবে না। আম্মু, আজ আমার ভার্সিটি আছে। হো, আজকে শুক্রবার, তোর ভার্সিটি আছে? আমার কথা শুনে ঠোঁটে কামড় দিল মিম। তারপরে একটা দাঁত কালানি দিয়ে বলল, ওটা তো মজা করছিলাম। এই বলে এক প্রকার দৌড়ে ওয়াশরুমে চলে গেল। একে এভাবে দৌড়াতে দেখে আম্মু বলল, তুমি যে কত মজা করতেছিলে ভালোভাবে জানা আছে আমার। কাতা গায়ে ঘুমিয়ে আছে আরিয়ান। কাল রাতে মিমকে পুরো রাস্তা কোলে করে হাঁটতে হাঁটতে তেমন কষ্ট না হলেও অনেকটাই ক্লান্ত ছিল সে, তাই বাড়ি ফিরে ঘুম দেয় সে। বিছানার পাশে থাকা জানালাটা খুলে পর্দা সরানোর ফলে আরিয়ানের মুখে রোদ এসে পড়ে। সাথে সাথেই নড়েচড়ে উঠল আরিয়ান। আরিয়ান কিছুটা বিরক্ত মাখা মুখ নিয়ে বলল, আম্মু পর্দা সরিও না। কি? আরিয়ানের আম্মু মুচকি এসে বলেন, আর কত ঘুমাবি বাবা, এখনো তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? এ কথা শুনে আরিয়ান ধরফর করে ওঠে। তারপর তৈরি হয়ে আরুষকে কল করে, কিন্তু আরুষ কল ধরে না। তাই আরিয়ান সরাসরি মিমদের বাড়িতে চলে যায়। আরিয়ানকে দেখেই মিমের আম্মু হেসে বসতে বলে। তিনি নাস্তা আনতে যান। এদিকে আরিয়ান হাঁটতে হাঁটতে দোলনায় যায়। একটা রুমে ঢুকে অবাক হয়, কারণ মিম হাঁটু গিয়ে বসে কাঁদছে। আসলে মিম ব্যথা পেয়েছে। আরিয়ান এগিয়ে যায়, আর তখনই পিছনে মিমের গায়ের উপর পড়ে। মিম চেঁচায়, বাবা গো, এটা কি করলেন? মেরেই তো ফেললেন। আর তুমি কাঁদছিলে বলেই তো। আমি কাঁদলে আপনার কি? এখন তো ভালো করতে এসে দিলেন মাজাটা ভেঙে। মিম আর আরিয়ান উঠতে যাবে, আবারও দুজন থপাস করে পড়ে। মিম গিয়ে আরিয়ানের বুকের উপর পড়ে। আরিয়ানের ঠোঁট মিমের ঠোঁটে লেগে যায়। মিম কেঁপে ওঠে। আরিয়ানও তখন নিজের মধ্যে থাকে না। সে 2 হাত মিমের গাল ধরে। বা জাজ লবঙ্গবতীও ভীষণ সুন্দর, এত কাছে না এলে তা বুঝতোই না। আরিয়ানও মিমকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। এক পলকে মিমও বুঝে ফেলে, ঝগড়া করতে করতে তারা একে অপরের প্রেমে পড়ে গেছে। দুজনের চোখে একই ভাষায় কথা বলছে, কেবল প্রকাশ করা বাকি। ঠিক তখনই কোথা থেকে ঋতু দৌড়ে আসে। ঋতুকে দেখে চমকায় আরিয়ান, দৌড়ে পালায়। একেবারে গাড়িতে উঠে পড়ে। মিমের আম্মু অবাক হয়ে জিজ্ঞাসা করে, বাবা নাস্তাটা? আন্টি আজ পরে পরে। এই বলে চলে যায়। আন্টি অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে ঋতুকে দেখে মিম সোজা হয়ে বসতে চায়, কিন্তু মাজা ব্যথার কারণে পারে না। ঋতু ধরে ওঠায়। ঋতু জিজ্ঞেস করে, কি করে হলো? কিছু না, বাদ দেন তো। ঋতু মুচকি হাসে। সে বুঝতে পারে কি হয়েছে, কারণ আজকাল তারও আরুষকে দেখলে এমনই লাগে। আচ্ছা, আরুষেরও কি ওকে দেখে এমন মনে হয়? কি জানে, হয়তো হয়, হয়তো বা হয় না। পরদিন সকালে ঋতু আর মিম মেঘলাকে সাজায়। এরপর নিজেরাও খুব সুন্দর করে সাজে। বরপক্ষ আসে। এদিকে ঋতু আর মিমকে দেখে আরিয়ান আরুষ দুজনেই মুগ্ধ হয়ে যায়। সত্যি পরীর মতো লাগছে। কিছুক্ষণ পর বিয়ে সম্পূর্ণ হয়। মিম, মেঘলা, ঋতু সবাই কাঁদছে, কারণ মিমকে এখন নিয়ে যাবে। বিশেষ করে ঋতু আর মিম কষ্ট পাচ্ছে, কারণ তাদের মাথার উপরে ছায়া বড় আপু বান্ধবী জানে যান একমাত্র মেঘলা আপুই ছিল। ওদের মন খারাপ দেখে সবাই হাসে। একসময় হঠাৎ আরিয়ানের আপু মাইক নেয় আর সকলের উদ্দেশ্যে কথা বলতে চায়। সবাই কান্না হইচই বন্ধ করে সেদিকে তাকায়।
আসলে আমরা খুব ভাগ্যবান পরিবার। মেঘলার মতো একটি মেয়ে আমাদের পরিবারে যাচ্ছে। আজ আমাদের খুশির দিন, কিন্তু আজ ঋতু আর মিম এঞ্জেল দুটির মন কিন্তু খারাপ। প্রিয় মানুষটি চলে যাচ্ছে, তাই ভাবলাম ওদের মন ভালো করার ব্যবস্থা করি। ওদের নাম শুনে সবাই নড়েচড়ে বসে। আজব, ওদের নিয়ে কি বলতে চাই উনি? আসলে আমি এই দুইটা মিষ্টি পরীর সাথে আমাদের দুটি দুষ্টু জিন আরিয়ান আর আরশের বিয়ে দিতে চাই। আর তা আজই। সবাই অবাক হবেন না, এটা আমার আগে থেকে সিদ্ধান্ত নিয়েছি। কারণ এই দুষ্টু মিষ্টি জিন পরীর লাভ স্টোরি কিন্তু আমরা ঠিকই নজরে রেখেছি। আমরাও বুঝি তারা একে অপরকে ভালোবাসে, কিন্তু কিছু বলতেই পারছে না। আচমকা আঙ্কেল এমন কাজ করবে ওরা 6 জন ভাবতেও পারেনি। তবে দুই পরিবার কিন্তু আগে থেকে সব ঠিক করে রেখেছে, কারণ সবাই জানতো ওরা যে মনে মনে লাইলি মজনু। আরিয়ান আরুষ ঋতু মিম লজ্জের চোখ ওঠাতে পারছে না। অবশেষে দুই পরিবারের সম্মতিতে ওদেরও বিয়ে হলো। আর মেঘলা এবং ঋতু মিম সবাই একসাথে বধূ সেজে বাড়ি থেকে নতুন জীবনে পা বাড়ালো। পিছনে বড়রা খুশিতে ওদের জীবন সঙ্গিনীর হাত ধরে তালে তাল মিলালো। এ যেন সুখের পূর্ণা, ঠিক যেমন শেষ ভালো যার সব ভালো তার।